তোমার একদম ছোটবেলা থেকে বলো যে তোমার জন্মের পর থেকে তোমার বড় হয়ে সেই সময়টা আলিপুরটা কেমন ছিল? মানে অ্যাকচুয়ালি আরম্ভ করবো। অ্যাকচুয়ালি জন্মের সময় তো মানুষের মনে থাকে না, বা আমারও মনে নেই। এটা ধরো আমার জন্মের পরবর্তীতে যেটা আমরা আবছা আবছা করে মনে পড়ে পুরোনো দিনের কথা, তাতে ছোটবেলাতে শুনেছি বাবা মার কাছে যে আমরা একবার শিমুলতলাতে বেড়াতে গিয়েছিলাম। তখন আমার বয়স ছিল 1 বছর 4 মাস। শিমুলতলাতে সেই সময়কার শিমুলতলাতে আমার কথা আমার একদম মনে নেই। শুনেছি, সবার কাছে গল্প শুনেছি। আর গল্প শুনে শুনে মনে হতো যেন আমি দেখেছি, এরকম একটা মনে হতো। তো পরবর্তীতে বছর 3 4 5 বছর, 4 বছর বয়স থেকে আমার আবছা আবছা মনে পড়ে। তখন কোনো সময় আমরা আলিপুরদুয়ারে থাকতাম। বাবা চাকরি করার জন্য রেলের চাকরি করতেন, যার জন্য আলিপুরদুয়ারে পোস্টিং ছিলেন। পরবর্তীতে বাবা এখান থেকে চলে যান ট্রান্সফার হয়ে। তখন আলিপুরদুয়ার স্টেশনের পাশেই আমরা একটা বাড়িতে থাকতাম। কোনো কোনো সময় কলকাতাতে আমাদের বিরাটিতে যে বাড়ি, আমাদের আদি বাড়ি যেটা বিরাটিতে, সেখানে গিয়ে আমরা থাকতাম। এবং বিরাটিতে থাকাকালীন স্কুলের, মানে স্কুল তখন বোধহয় হয়নি, যেতাম স্কুলের পাশে পাড়ার একটা স্কুল ছিল, সেখানে যেতাম। ভর্তি হয়েছিলাম কিনা মনে নেই, কিন্তু এখানে একটা স্পোর্টসে অংশগ্রহণ করেছিলাম, মানে ওই পাড়া স্পোর্টসে। তাতে ওই হাড়ি ভাঙা প্রতিযোগিতা একটা হয়েছিল, আবছা আবছা মনে পড়ে। তখন আমার 3 4 বছর বয়স হবে। ওই হাড়ি ভাঙা প্রতিযোগিতায় আমি একটা প্রাইজও পেয়েছিলাম। মানে লাঠি নিয়ে গিয়ে চোখ বন্ধ করে সামনে একটা কলসি রাখা হতো, মাটির কলসি, সেটা ভাঙতে হতো। এটা আমার আবছা আবছা মনে আছে। পরবর্তীতে আমার ঠাকুমা আমাদেরকে নিয়ে যেতেন। তখন আমার বয়স ওই 3 বছর কি 4 বছর বয়স। ঠাকুমা আমাকে ঘাড়ে করে বসিয়ে, ঠাকুমা খুব স্বাস্থ্যবতী ছিলেন, তো উনি ওই আমাকে ঘাড়ে করে নিয়ে ঘুরতেন এবং তেল মাখিয়ে আমাকে পুকুরে নিয়ে যেত। আমাদের বাড়ির পুকুর ছিল, বাড়িতে আমাদের একটা বড় বাড়ি, বিরাটিতে আমাদের যে বাড়ি, প্রায় 5.5 বিঘা জমি নিয়ে বাড়ি, বাগান বাড়ি বলতে পারে। সেখানে একটা পুকুর ছিল, বড় বড় পুকুর। সেই বড় পুকুরে আমরা স্নান করতাম। পাশে একটা ছোট পুকুর ছিল, যার জন্য বড় পুকুরের নাম ওইটা। ঘাট বাঁধানো ছিল। সেখানে ঠাকুমা আমাকে নিয়ে গিয়ে জলে ফেলে দিতেন। ওই করতে করতে আমি ওই একেবারে 4 5 বছর বয়স থেকেই সাঁতারটা ভালো শিখেছি আর কি, সাঁতারটা শিখে গেছি। এবং পরবর্তীতে সাঁতার কাটতে একটু ভয়টা কেটে গেল। আর জঙ্গল, ওই বাগান টাগানে ঘুরে বেড়াতে বেড়াতে, তখন তো জঙ্গল ছিল, যার জন্য আমার একটা জঙ্গলের প্রতি একটা ভালোবাসা এসছে আর কি, বন জঙ্গলের প্রতি। বাড়ির জঙ্গল, বাড়ির বাগান, সেগুলো দেখতে দেখতে হয়তো এসছে, জানি না ঠিক কেন। তো সেই সময়তে ঠাকুমা আমাকে, ঠাকুমার কাছে মানুষ, এবং সেই ঠাকুমার কথাটা খুব মনে পড়ে। আমার ঠাকুমাকে দিদিমণি বলে ডাকতাম। পরবর্তীতে বাবার বাবা ট্রান্সফার হয়েছিলেন আসামের একটা জায়গা, ওই নলবাড়ি এবং রঙ্গিয়ার মাঝামাঝি একটা ছোট্ট স্টেশন, একেবারে সেই মানে নাম না জানাই ঘোগরাপান নাম ছিল। সেখানে বাবা স্টেশন মাস্টার হিসেবে প্রথম পোস্টিং হলেন, এবং আমাদেরকে, বাবা পোস্টিং হওয়ার কিছুদিন পরে আমাদেরকে ওখানে নিয়ে গেলেন। ওই রাত্রিবেলাতে আমরা নামলাম ট্রেন থেকে, নেমে ওই কোয়ার্টারে গেলাম। কোয়ার্টার বলতে স্টেশনের সাথে লাগোয়া, স্টেশনের পাশেই একটা কোয়ার্টার ছিল, মানে একদম স্টেশনের গা ঘেঁষা একটা ঘর ছিল, পেছনে কোয়ার্টারের মতো। ওইটা তখনকার দিনে ওরকমই ছিল, পাশে স্টেশন, একই বিল্ডিংয়ে। ওই ঘরে আমরা থাকতাম। তো ওখানে আমরা দুটো রুম ছিল, পেছন দিকে একটা বাথরুম ছিল, সেগুলো মনে আছে। কোন বাথরুম বল, জায়গায় এটা, মানে কোন রাজ্যে? এটা আসামের, ঘোগড়াপাট্টা ছিল আসামের, মানে নলবাড়ি এবং রঙ্গিয়ার মাঝে একটা স্টেশন। তো এটা নলবাড়ি জেলায় পড়ে হয়তো। ওখানে ছিলাম, সেই কথাটাও মনে আছে, ছোটবেলার কথা। আমরা ভাই বোনরা থাকতাম। ভাই বোনরা বলতে আমার দিদি, বড়দি এবং মেজদি, ওরা থাকতো কলকাতা থেকে পড়াশুনো করতো বিরাটিতে। আমি, আমার ছোটদি, মানে যাকে আমরা সোনাদি বলি, সোনাদি, আমি এবং আমার দাদা, এরা তিনজনে আমরা ওখানে বাবা মার সাথে থাকতাম। তো তখন ছোট্টবেলায় আমার তখন 4 5 বছর বয়স। একটা ঘটনা, সেই সময়কার একটা ঘটনা আমার খুব মনে আছে। সেটা হচ্ছে সকালবেলাতে শীতের দিনে মা আমাদেরকে সাজিয়ে গুছিয়ে জুতো টুতো পরিয়ে, কোট পরিয়ে, সেই একটা কোট পাওয়া যেত, সে বড় বড় দুই ভাই দুটো কোট পরতাম। এই কোটটা পরে আমরা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াতাম, আর ওখানে গাড়ি গুনতাম। পেছনে ওই প্ল্যাটফর্মের পেছনেই ছিল হচ্ছে রাস্তা, যে রাস্তাটা গিয়ে ঘুরে আবার একটা রেলগেট ক্রস করে যেত।
তো ওই পেছন দিক দিয়ে এসে আমাদের কোয়ার্টারের পেছন দিকে রাস্তাটা এসে প্ল্যাটফর্ম ক্রস করে একটা রেল গেট পড়তো, সেই গেটটা ক্রস করে যেত। আমরা ওখানে গাড়ি গুনতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো গাড়ি গেল। আমার দাদা আবার খুব মানে সেই সময় খুব ইন্টেলিজেন্ট, মানে ওই বয়সেও ভীষণ মানে ইন্টেলিজেন্ট ছিল, খুব প্রখর বুদ্ধি ছিল, ও একদম সঠিক ছিল। তো আমরা গুনতে গুনতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের কথাটা খুব মনে পড়ে। একটা ট্রাক এসে উল্টে গেল, সে আমরা সব দেখতে গেলাম, পরবর্তীতে অনেকে মারাও গেল, 9 জন মারা গেল। কারণ ওই যে রাস্তা বানাতে যে রাস্তার পাশে যে গর্তগুলো থাকে, যেটাকে নয়নজলি বলে, সেই নয়নজলিতে শীতকালে ঠান্ডা জল, সেই জলে পড়ে অনেকে মারা গিয়েছিল। সেই ঘটনাটা আমার মনে আছে, যে ওদেরকে ধরে 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 উঠিয়ে নিয়ে আসলো হলো। যারা যারা বেঁচে ছিল, কয়েকজন মানে ট্রাক উল্টে ছিল, ট্রাকের ওপরে ঘুমাচ্ছিল কয়েকজন শ্রমিক, প্রায় 10-12 জন। তার মধ্যে 9 জন শ্রমিকের মধ্যে 4 জন মারা গেল, 5 জন গুরুতর আহত ছিল। তাদেরকে নিয়ে গিয়ে সেই একটা আর্মি ক্যাম্প ছিল পাশে, ওই আর্মি ক্যাম্পের লোকরা, সব ফৌজি ভাইরা, তারা ওদেরকে ধরে ধরে সে খড় পুড়িয়ে 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 আগুন জ্বালিয়ে তাকে তাদের শেক মানে গরম শেক দেওয়া হলো। এইগুলো সমস্ত মনে আছে, এগুলো কথা, এগুলো সমস্ত স্মৃতি ইয়েতেই আছে। তারপর আমার দাদা আর আমার দুজনের মধ্যে একটা কম্পিটিশন হতো তখন, সেটা হচ্ছে ট্রেনের কম্পিটিশন, কোন ট্রেন কার। আমি ধরে নিতাম, হয়তো দাদা দাদা তো খুব বুদ্ধি ছিল খুব, ও ভালো ভালো ট্রেনগুলো নিয়ে নিত। যেমন 3 আপ 4 ডাউন ওটা ওর দখলে, আর 1 ডাউন 2 আপ আমার দখলে। ও আমাকে দিত, এটা তুই, এটা আমার। এবার কোন ট্রেনটা ভালো, কোনটা ওটা, আসলে 3 আপ 4 ডাউন ছিল আসাম মেল, খুব স্পিডে চলে যেত। ওটাই দাঁড়াতো না আলিপুর ওই মানে ওই ঘোগরাপাড় স্টেশনে, কেননা ছোট্ট স্টেশন তো, কয়েকটা দোকান পেছনে। ভীষণ মনে পড়ে দোকানের, আমাদের স্টেশনের পিছনে একটা দোকান ছিল, একটা ডিপার্টমেন্টাল স্টোর্সের মতো একটা দোকান ছিল তখনকার দিনে। মানে ওই একটা দোকানে মানে গ্রসারি গালামালের থেকে আরম্ভ করে, চাল ডাল তেল লবণ থেকে আরম্ভ করে গামছা, কাপড়, হাওয়াই চটি, সবই পাওয়া যেত ওই একই দোকানে। ওই মহিনবাবু ছিলেন, মহিন মজুমদার, মহিনবাবু ছিলেন ওখানকার ওই দোকানের মালিক, ঠিক ঘোগরাপাড় রেল স্টেশনের পেছন দিকটাতে। এখন হয়তো সে তারা কোথায়, তারা কোনো জানি না। সেই ওই মহিমবাবুদের বাড়িতে আমরা মাঝে মাঝে যেতাম মার সাথে। তো সেখানে মহিমবাবু তার একটা মেয়ে ছিল, স্বর্ণদী বলতাম আমরা, অনেক বড় স্বর্ণদী, আমাদের দিদিদের থেকেও বড় ছিল। তারপরে ছিল গিরিশ বলে একজন ছিল, গিরিশ দা। তারপরে আমাদের সাথে পরেশ বলে একটা ছেলে, মানে আমাদের বয়সী প্রায়, পরেশ ছিল, ছোট। সোনাদিদের সাথে আমার দিদি সমবয়সী একটা মেয়ে ছিল, নাম ছিল দৈবকী নাকি বৈদকী, এরকম একটা কিছু হবে, দৈবকী বলতো বোধহয়। তো সেই মেয়েটা সোনাদিদি আমার দিদির বন্ধু ছিল, দিদির মতন ছিল। এইভাবে আমরা থাকতাম ওইখানে। তখন খুব আনন্দ ছিল, কিন্তু সেই সময় আমরা বুঝতে পারতাম না, তখন তো লেখাপড়া সেভাবে শুরু হয়নি, বাড়িতেই পড়াশোনা। এটা 1962-63 সাল। হ্যাঁ, চাইনিজ 62 সালের, 63 সাল, চাইনিজ ওয়ারটা শুরু হয়েছে তখন। কারণ আমরা চীনের যুদ্ধ মানে কিছুটা আমার মনে পড়ে, বছর 3-4 বছর বয়স তখন, কিন্তু চীনের যুদ্ধের যে আবহাওয়াটা ছিল, সমস্ত গাড়ি যেত, যুদ্ধের গাড়ি যেত মাঝে মাঝে। ওখানেও একটা ঘটনা খুব মনে পড়ে স্মৃতিতে। মা ছিলেন খুব তৎপর, মা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, মানে মহিষী যাকে বলে। তো মা আমাদেরকে নিয়ে নিয়ে সব জায়গায় যেতেন, বেড়াতেন। তো ওই স্টেশন প্ল্যাটফর্মে কোনো সময় ট্রেন দাঁড়াতো, ওই যে আর্মিদের গাড়িগুলো থাকতো, সেই আর্মিদের গাড়িগুলোতে ওরা ট্রেনে দাঁড়িয়ে, স্টেশনে দাঁড়িয়ে রান্না করতো, রান্না করে টোরে ওরা নিজেরা খাওয়া দাওয়া হতো। আর এর মধ্যে অনেকে পাঞ্জাবি টাঞ্জাবি ছিল, তারা তাদের নিজেদের বিভিন্ন রকমের আনন্দ মানে অনুষ্ঠান করতো। অনুষ্ঠান বলতে ওই স্টেজের প্ল্যাটফর্মের মধ্যেই কেউ নাচতো, কেউ সাজতো, ওদের যার যার নিজেদের পারফরমেন্স করতো। খুব মজার ছিল ওরা। কিন্তু তারপরে হয়তো যুদ্ধে গিয়ে তাদের মধ্যে হয়তো 100 জনের ট্রিপ গেল, সেখানে হয়তো 50 জনই মারা গেল যুদ্ধে, চীনের যুদ্ধে। সে মর্মান্তিক ঘটনা। পরে একটা খবর হয়েছিল এরকম, যে আমাদের পুরো একটা গাড়ি গেল, সেই গাড়ি আর ফেরেনি, সেই গাড়ির কোনো লোকজন আর ফিরতে পারেনি। ওই সময় ওখান থেকে যেতে হচ্ছে সেই নেফাতে, মানে আসাম হয়ে আমাদের ওই নেফাতে যুদ্ধ করতে যেত। জঙ্গল খুব বিখ্যাত। নেফা হচ্ছে একটা, বর্তমানে যার নাম হচ্ছে অরুণাচল প্রদেশ, তখন নাম ছিল নেফা। নেফাতে চারিদিকে জঙ্গল, পাহাড়, এবং সেই ওটা একেবারে চীনের বর্ডার ঘিরেই ওই প্রদেশটা। তো যেহেতু ওটা নেফা মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, পরবর্তীতে ওটা একটা রাজ্য হয়েছে এবং নাম হয়েছে অরুণাচল প্রদেশ। ভীষণ সুন্দর জায়গা ছিল নেপাতে। পরবর্তীতে পরে আমার বাবা যখন আবার ওই কাছাকাছি, নেপাল কাছাকাছি একটা রেল স্টেশনে ট্রান্সফার হয়েছিলেন,
তখন আমরা ওই লেফাটা তখন ঘুরে দেখেছি। আমার জ্ঞান হওয়ার পরেই কিন্তু অরুণাচল প্রদেশ হলো। প্রথমে একটা নাম সবাই বললো যে এটা নতুন একটা রাজ্য হবে, নাম হবে উদয়াচল, পরে এটা উদয়াচল না অরুণাচল হলো। মানে প্রথম সূর্য উদয়ের দেশ বলে এরকম একটা ইয়ে আছে আর কি, গল্প আছে, যে সেই জন্যই ওটার নাম হচ্ছে অরুণাচল। এবার ওইখানেও আমরা ছিলাম, ওই ঘোগড়াপাড় থেকে করে ঘুরে এসে আমরা একদিন আবার আমরা চলে আসলাম আলিপুরদুয়ারে। তখন আমার বয়স এই 7 বছরও পুরো হয়নি। কিন্তু আমার কলকাতাতে আমার যে মামার বাড়ি, এই মামার যে ছেলে মেয়েরা ছিল, মানে আমার মামা তো ভাই বোনরা ছিল, তাদের মধ্যে যারা আমার সাথে পড়াশোনা করতো, কেউ আমার বয়সী, কেউ আমার থেকে 1 মাসের ছোট বা কয়েক মাসের ছোট, 6 মাসের ছোট, এরকম যারা ছিল তারা হয়তো পড়াশোনাতে, তখন কলকাতাতে ওরা একটুখানি আগে পড়তো আর কি, মানে ক্লাস 3-তে পড়তো। তা বাবা ভাবলেন আমি তো সব পারি, কারণ দিদিদের বা দাদাদের বই টই দেখে ওরা পড়তো, আমরা শুনে শুনে আমার মুখস্থ হয়ে যেত। বাবা বাবা ভেবেছিলেন যে আমি তো সবই পারি, সুতরাং আমাকে ক্লাস 3-তেই ভর্তি করে দেবে। তো 3-তে ভর্তি করতে গেলে তখন নিয়ম ছিল 8 বছর না হলে 3-তে ভর্তি করা যায় না। 8 বছরে 3, মানে 6 বছরে 1, 7 বছরে 2, 8 বছরে 3। কিন্তু আমার তখন 8 বছর হতে তখন অনেক দেরি, প্রায় 1 বছর 7-8 মাস বাকি, 8 মাস বাকি। কিন্তু বাবা আমাকে ওইখানে একটা আলিপুরদুয়ারে একটা আশ্রম ছিল, সেই আশ্রমে এক কবিরাজ ছিল, সে আবার ঠিকুজি কুষ্টি বানাতো। তখন তো বার্থ সার্টিফিকেটের ব্যাপার ছিল না, ওই ঠিকুজি কুষ্টি বানিয়ে আমাকে 8 বছর করে ওই ক্লাস 3-তে ভর্তি করা হয়েছিল। তা এইটাতে হয়েছিল। পরবর্তীতে আমার সেই কলকাতার ভাই বোনরা, মানে আমার যে বোনরা ছিল, তারা হয়তো ফেল টেল করে আবার সামঞ্জস্য এসে গেল, তারা সমান জায়গায় চলে আসলো। কিন্তু আমার সমস্যা হয়ে গেল, আমার উপরে চাপ পড়ে গেল, বেশি মানসিক চাপ পড়ে গেল লেখাপড়াতে। তাও ওইভাবেই করতাম, সেরকম খুব একটা ভালো ছিলাম না পড়াশোনায়, আবার খুব একটা খারাপও ছিলাম না, মানে সাধারণ ছিলাম, পাস টাস করে যেতাম আর কি। তো এইটা আমার প্রথম জীবনের স্কুলের জীবন। তারপরে তো আলিপুরদুয়ারে এসে স্কুলে ভর্তি হওয়া। স্কুল জীবন, প্রথম স্কুলে যেতে ভয় পেতাম, কারণ অত ছোট তো। স্কুলে সকালবেলায় স্কুল, আমার মনে আছে সেই সকালবেলা একটা স্কুলে যখন গেলাম, আমার বাবা আমাকে নিয়ে গিয়ে আমাকে ভর্তি করে দিয়ে আসলেন স্কুলটাতে। তখন তার আগের দিন বোধহয় কোনো একটা ফাংশন হয়েছিল, যার জন্য স্কুলের যত বেঞ্চ, তারপরে টেবিল, এগুলো সমস্তকে মাঠের মধ্যে বাইরে বের করা হয়েছিল, কারণ ঘরের মধ্যে কোনো অনুষ্ঠান হয়েছিল বা বাইরে অনুষ্ঠান হয়েছিল, আমার খুব মনে নেই। কিন্তু ওই বাইরে বসেই আমাকে অ্যাডমিশনটা করানো হলো। আমি ক্লাস 3-তে ভর্তি হলাম। আমাদের হেডমাস্টারের নাম ছিল সুখরঞ্জন চক্রবর্তী। সেই সময় খুব মনে পড়ে ভদ্রলোকের কথা। এত, মানে একজন প্রকৃত শিক্ষক যে কিরকম হতে পারে, সেই সময়কার, সেই 1964 সালের কথা, সেই সময়কার সেই স্কুল, সেই শিক্ষক এখনো আমার কাছে একেবারে স্বপ্নের মতো মনে হয়, যে উনি আমার কাছে একটা ভগবানের মূর্তি। তাকে উনি দেখতে খুব একটা ভালো ছিলেন না, খদ্দরের পাঞ্জাবি পরতেন, মানে অনেকটা কম দামি খদ্দরের পাঞ্জাবি, খদ্দরের ধুতি পরতেন। তখন তো স্কুল শিক্ষকদের মাইনে ভীষণ কম ছিল, হয়তো প্রাইমারি স্কুলের টিচারদের মাইনে হয়তো 70, 75, 80 টাকা ছিল, তাই দিয়ে তাদের সংসার চালাতে হতো। কিন্তু নীতি, নিষ্ঠা অপরিসীম, এখানে কোনো তার তুলনা ছিল না। হ্যাঁ, তখন তখন 1900, হ্যাঁ তখন তো নিশ্চয়ই জাতীয় কংগ্রেসের, তখন সেই সময়কার কংগ্রেস ছিল, আদি কংগ্রেস যাকে বলে, সেই সময়কার। কারণ 1962 সালে তো বোধহয় বিধানচন্দ্র রায় মারা যান। আর 1964 সালে তো তখন জওহরলাল নেহরু ছিল প্রধানমন্ত্রী ভারতের। পরবর্তীতে আমার ওটাও মনে আছে, তখন আমি ক্লাস 4-এ কি 5-এ পড়ি, 5-এ বোধহয় পড়ি। ওই চীনের, এই পাকিস্তানের যুদ্ধ হলো, মানে সে যুদ্ধে 65 সালের যুদ্ধ, না 4-এ পড়ি তখন। সেই যুদ্ধে সেই মানে মাটি গর্ত খুঁড়ে সবাই ঢুকে পড়তাম সাইরেন বাজলেই। লাল বাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিল, মানে জওহরলাল নেহরু মারা যাওয়ার পরে 64 সালে মারা গেলেন, তারপরে কিছুদিনের জন্য লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন। মানে গুলজারিলাল নন্দ বোধহয় মধ্যবর্তী প্রধানমন্ত্রী, তারপরে লাল বাহাদুর শাস্ত্রী এসেছিলেন। কিন্তু সেই যুদ্ধে, পাকিস্তানের সেই যুদ্ধে মাঝে মাঝে বোমার আওয়াজ পাওয়া যেত, বা বোমের আওয়াজ আমরা পেতাম না, অবশ্যই এটা ভুল বললাম আমি, সাইরেন বাজতো খুব। তখন ওই একটা সাইরেন বাজতো, সাইরেন বাজলে পরে যে যার মতন ঘরে লাইট অফ করে বসে শুয়ে পড়তাম, আর ওই বাইরে থাকলে গর্তের মধ্যে ঢুকে পড়তে হতো। গর্তগুলো কাটা হতো এরকম জেটের মতো গর্ত করা হতো, যাতে একসাথে অনেক ঢুকতে পারে। এরকম ঘটনা, ছোট ছোট ঘটনা, বিকৃত ঘটনা মনে পড়ে। পরে পাকিস্তানের সাথে কি হলো
পরেরটা আমি আবার পরিষ্কার করে বলতে পারবো না। তারপরে তো আমরা এর মাঝখানে অনেক স্মৃতি, যেটা বলতে গেলে তো শেষ হবে না, একের পর এক জীবনের স্মৃতি তো প্রচুর। তারপরে তো আস্তে আস্তে যখন বড় হলাম, স্কুলের থেকে হাই স্কুলে উঠলাম, কিছু কিছু করে বন্ধু বান্ধব হলো। কাছের বন্ধু আমার যারা ছিল স্কুলের, তার মধ্যে আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু সুদীপ দাম, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তমাল দেরায় আমার খুব কাছের বন্ধু ছিল। তো আমরা একসাথে থাকতাম, স্কুলে দাপিয়ে বেড়াতাম। স্কুল 5, 6 থেকেই, আমি যখন 6 থেকে যখন পড়ি তখনই আমি, যেহেতু আগে ছোটবেলায় সাঁতার শিখেছি, আমাদের আলিপুরদুয়ার যে স্কুলে আমি পড়তাম ওটা আলিপুরদুয়ার হাই স্কুল। 1916 সালে এই স্কুলটা তৈরি হয়েছিল। আর স্কুলের পাশ দিয়ে চলে যাচ্ছে কালজারি নদী। মানে স্কুল থেকে বেরিয়ে একটু হাঁটলে পরেই মানে কালজারি নদী। সেই কালজারি নদী ব্রিজ, রেলের ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে ট্রেন যেত। আমরা ওই ব্রিজের তলায় চলে যেতাম স্নান করতে, নদীতে স্নান করতে। টিফিন পিরিয়ডের আগে যদি কোনো কারণে অফ পিরিয়ড মানে থাকতো না, কোনো টিচার হয়তো আসতো না, আমরা বসে আছি, বা টিফিন পিরিয়ডের পরে চারটা পিরিয়ড হওয়ার পরে তো টিফিন হতো, তারপরে 5 পিরিয়ডের যদি কোনো কারণবশত কোনো মাস্টার না আসতো বা কোনো টিচার না আসতো, আমি ওই দুজন বন্ধু বান্ধব মিলে আমরা চলে যেতাম নদীতে স্নান করতে। বাড়ি থেকে লুকিয়ে জামার তলায় প্যান্টের সাথে বেঁধে গামছা পরে আসতাম। ওই গামছা নিয়ে চলে যেতাম নদীর পাড়ে, নদীতে গিয়ে স্নান করে সেই দাপাদাপি করে, কত সাহস ছিল তখন, এখন ভাবলে ভয় লাগে। সেই ব্রিজের উপর থেকে লাফ দিতাম নিচে, ব্রিজের যে পিলারটা, সেই পিলারের থেকে নিচে লাফ দিতাম। জল তো অনেকটা নিচে, এখন তো গায়ে ভাবলেই গায়ে কাটা দেয়। ও তো করতাম, তখন হয়তো পারতাম, এখন তো ভাবতেই ভয় লাগে। তো এখনকার যারা ছেলে পেলে আছে তাদেরকে তো আমরা এতটা মানে স্বাধীনতা দেবো না। সেই তুলনায় আমার তো মনে হয় আমাদের সময়কার যেভাবে আমরা দুরন্তপনা করেছি, সেই তুলনায় এখনকার ছেলেমেয়েরা অনেক শান্তশিষ্ট, অনেক ভালো। আমাদের অনেক বন্ধু বান্ধব ওই 5, 6, 7, 8 থেকে বিড়ি খাওয়া ধরতো, ওরা লুকিয়ে বিড়ি খেত। আমি অত তখন খাইনি, আমি পরে খেয়েছি, কিন্তু খেয়েছি, অল্প বয়সেই খেয়েছি। যে বয়সে এখন বকা দেয় যে খাবি না সেই বয়সেই খেতাম। তো অনেক অন্যায়ও করেছি, অনেক ভুলও করেছি জীবনে। ভুলের তো কোনো ইয়ে হয় না, প্রচুর করেছি অন্যায়। ঠিক মানে জ্ঞান তো অন্যায় করিনি, যা করেছি ভুল করেছি, যেটা মানে না করলেও হয়তো হতো, কিন্তু সেরকম ভাবে আমাদের তো আর বাবা থাকতেন বাইরে, মা যতটুকু বাড়িতে দেখতেন, মা তো আর পেছন পেছন বাইরে যেতে পারতেন না। আর দিদিরা বাইরে থাকতো, পড়াশোনা করতো বাইরে। দাদা ছিল আমার সাথেই ছিল। দাদা খুব মানে সঠিক মানুষ ছিল। দাদা ছিল খুব নিষ্ঠাবান, ভালো ছেলে। মানে একেবারে দাদার কোনো তুলনা হয় না। দাদা ছিল আমার সাথে, আমার থেকে মাত্র 2 বছরের বড়, কিন্তু দাদা আমার গার্জিয়ান, দাদা আমার বাবার মতন। দাদাকে আমি মানে নিজের জীবনের থেকে বেশি দাদাকে ভালোবাসতাম। একটা অদ্ভুত ব্যাপার, আমার দাদা আর আমার মধ্যে কোনোদিন কোনো ঝগড়া হয়নি। যেটা পিঠুপিঠি ভাইদের মধ্যে ঝগড়া হয়, হিংসাতে ঝগড়া হয়, দাদা কোনোদিন আমাকে তো হিংসা তো করেইনি, সবসময় আগলে রাখতো, যেটা একটা বিরল ব্যাপার। আমার দাদার সম্বন্ধে বলতে গেলে আমার মনে পড়ে, আগে রেশন দিত খুব, সরকার থেকে খুব রেশন দিত, এবং রেশনটা ছিল অনেক বেশি পরিমাণে রেশন, চাল ডাল তেল অনেক কিছু থাকতো। তো রেশনের দোকান থেকে রেশনটা নিয়ে আসতে ভারী হতো খুব। দাদা করতো কি, কষ্ট করে দিয়ে আসতো, টেনে আমাকে দিত রানতে, আমি পাশে পাশে থাকতাম, ব্যাগটা এগুলো টানতো, ঠিক দরজার সামনে এসে বলতো তুই ধর। তাহলে মা ভাবতো বোধহয় আমরা দুজনেই শেয়ার করেছি। মানে এরকম একটা স্নেহ ছিল দাদা আমার প্রতি। এগুলো তো দাদা নেই আজকে। প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে দাদার কথাটা খুব মনে পড়ে। তাছাড়া আমি খুব পরিবেষ্টিত ছিলাম, মানে ভালোবাসায় পরিবেষ্টিত ছিলাম। নিজে তো ভালো ছিলাম না বোধহয়, সেই জন্য বাবা মা গার্জিয়ান তো আমার আছেনই, সাথে সাথে আমার আরও 4জন গার্জিয়ান ছিল। আমার বড়দি, আমার মার মতো ছিল বড়দির কোনো মানে আমি তাকে দিদিভাই বলে রাখতাম। আমার মা ছিলেন, আর মেজদি ছিল কলকাতায় থাকতো, বিয়ে হয়েছিল পরে। ও ছিল আমাদের বন্ধু আর কি, মানে ইয়ার্কি ভাজদামি করা, বন্ধুর মতন ছিল মেজদি। আমি কোনো দিদির সামনে সিগারেট খেতাম না। যখন সিগারেট খেতাম একমাত্র ওই মেজদির সাথে খেতাম, আর শেষের দিকে সোনাদির সামনে খেতাম, মানে ছোটদির সামনে খেতাম। দাদা যে আমার থেকে 2 বছর বড়, দাদার সামনে তো ভয়ে কোনোদিন ভাবতেই পারিনি দাদার সামনে কোনোদিন সিগারেট খাবো। অথচ মেজদির সামনে সিগারেট খেতাম, মেজদির সাথে ইয়ার্কি মারতাম, মেজদির সাথে সিনেমা যেতাম, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু দাদা ছিল একেবারে আমার মানে সবচেয়ে বেশি শ্রদ্ধা ভালোবাসার যদি মানুষ থাকে সে দাদা ছিল। তবে এখন ভাই বোনরা সবাই মিলে আমাকে আগলে রাখতো, কোনো কিছু আমাকে করতে দিত না। প্রত্যেক বছরে আমার নতুন নতুন সোয়েটার পেতাম। নতুন সোয়েটার বলতে নতুন সোয়েটার কিনে দিত না, ওই পুরোনো সোয়েটারকে খুলে সেটা দিদিরা করতো কি, ওটাকে আবার নতুন করে বুনে দিত, নতুন রঙে বুনে দিত, আরো উল মিশিয়ে বুনিয়ে দিত, তাহলে আমরা নতুন হয়ে যেত।
এইরকম ধরনের ভালোবাসা পেতাম। মানে স্কুলে যেতাম, আমাকে সবাই বলতো যে আমরা বোধহয় খুব অর্থবান, মানে অর্থবান লোক, টাকাওয়ালা লোক, কারণ আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যেতাম। সেটা আমার জন্য না, আমার মা আমাদেরকে জামা কাপড় কেচে সেই সময় কয়লার ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করে সাজিয়ে দিতেন, আমাদের জুতোটা পর্যন্ত পালিশ করে দিতেন, ছেঁড়া থাকলেও পালিশ করা থাকতো, জামা যদি ছেঁড়াও থাকতো মা সেলাই করে রিপু করে দিতেন বা মার দিয়ে সেটাকে আবার ইস্ত্রি করে দিতেন। এইভাবে আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি। পরবর্তী জীবনে যখন আমি স্কুল লাইফে একটু উঁচু দিকে পড়া আরম্ভ করলাম, 9, 10, 11-এ, তখন তো নানা রকমের দৌরাত্ম, নানা রকমের মানে বন্ধু বান্ধবদের নিয়ে একটা নানা রকমের ঘটনা আছে। সেই ঘটনাবহুল জীবনের মধ্যে একটা আমার খুব স্মৃতিতে মনে পড়ে, যেটা সেটা আমাদের ওই আলিপুরদুয়ারে, আমি ছোট থেকে বড় হয়েছি আলিপুরদুয়ারেরই শহরেই বড় বাজার এলাকাতে, বা আলিপুরদুয়ার শহরে বিভিন্ন অঞ্চলে যাত্রা আসতো, রাত্রিবেলা যাত্রাপালা হতো। তো রাত্রেবেলা যাত্রাপালা হলে পরে আমাদের তো একটা দেখার শখ, বাড়ি থেকে কোনো রকম বেরিয়ে যেতাম বিয়ে করে। মানে তখন একটা মানে ইয়ে টাইপের ছেলে ছিলাম, মানে ঘুরে বেড়ানোর একটা বহেমিয়ান ভাব ছিল। তো আমরা কিছু বন্ধু বান্ধব মিলে একটা জায়গাতে যাত্রা হয়েছে, সেই প্লেয়ার্স কর্নার বলে একটা জায়গা, মানে একটা সংস্থা থেকে যাত্রা আনতো, ওখানে একটা মাঠে, রেল লাইনের পাশে একটা মাঠে, সেখানে আমাদের যাত্রাটা হতো, যে বিভিন্ন যাত্রা। তার মধ্যে একটা যাত্রা ছিল আমার মনে আছে, যাত্রাটার নাম ছিল বেলওয়ারি ঝাড়। বেলওয়ারি ঝাড় বলতে ওই ইসলামিক হিস্ট্রির উপরে কিছুটা বা যাত্রা, সুলতান নবাবদের নিয়ে। তা সেখানে যথারীতি নবাবদের ইয়ে থাকতো, সুলতানি নবাবদের নানা রকমের ঘটনা থাকতো। আবার কিছু কিছু নাচ থাকতো, তখন ওই যে সবে শুরু হয়েছে ক্যাবেরা ড্যান্স যেটাকে বলে, এখনকার মতো অশালীন না, তখন শালীনতা নিয়েই মোটামুটি একটা নাচ ছিল, তাতেই কিন্তু ছোটদেরকে যাওয়া বা প্রবেশ নিষেধ ছিল, ছোটদেরকে অ্যালাউ করতো না। বা আমরা তখন ওই 9, 10-এ পড়ি, তো 8, 9, 10-এ পড়ি, তো আমাদেরকে তো ঢুকতে দেবে না, বড়রা যারা দাদারা ছিল তারা তো একদম গেটে মানে দাঁড়িয়ে থাকতো যাতে আমরা কেউ না ঢুকতে পারি, টিকিট কাটলেও ঢুকতে দিত না, এখনকার মতো না। এবং তখন তারা বাণিজ্যের সাথে সাথে নৈতিকতাও বজায় রাখতো। তো আমাদের যে ওই দেখার ইচ্ছে, যেহেতু যেটাকে বারণ করা হয় বাচ্চাদের মনের মধ্যে বা ছোটদের মনের মধ্যে, সেইটার প্রতি একটা বেশি আগ্রহতা হয়, যে সেটা দেখার জন্য। তো আমরা সেই যাত্রা দেখার জন্য অনেক চেষ্টা করে বেড়ার ফাঁক দিয়ে লুকিয়ে, মানে দুটো বেড়া, তার মাঝখান থেকে যে ফাঁকাটা করে নিয়ে আমরা ঠেলে তার মধ্যে ঢুকে পড়তাম। সে ঢুকে পড়লাম, ওই বেলওয়ারি ঝাড় দেখবো যাত্রা। ওখানে সেই মিস জে বলে একজন ছিল, সে নাচবে, তারপরে তরোয়াল নিয়ে রাজা বাদশারা মানে তরোয়াল নিয়ে স্টেজের মধ্যে দৌড়াদৌড়ি করবে। তখন তো স্টেজটা ছিল মাঝখানে, চারদিকে মানুষ বসতো, একটা দিকে রাস্তা থাকতো, সেই রাস্তা দিয়ে মানে যারা আর্টিস্টরা, অভিনেত্রীরা আসতো, এসে নাচ শুরু করতো বা অভিনয় শুরু করতো। আমি সেইখানে গিয়ে, আমরা যখন গিয়ে বসলাম, তো যথারীতি একদম সামনে, মানে স্টেজটা আমাদের মাথার মানে একদম মুখের সামনে, আর পাশে সমস্ত ওই যারা বাদ্যযন্ত্র নিয়ে বসে, সেই কনসার্ট পার্টি না কি বলে, সেই পার্টি, তারা বসতো সব এখানে। সেখানে আমি আমরা গিয়ে বসলাম, কয়েক বন্ধু মিলে সামনে বসলাম। বসার পরে যাত্রা শুরু হয়েছে, যাত্রা খুব আনন্দ সহকারে দেখছি। সে যাত্রাতে নাচ হচ্ছে, নাচ হতে 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 হঠাৎ করে একটা জায়গায় একটা মানে যাত্রার একটা সিকোয়েন্স থাকে, যে একটা কোনো দুঃখের ঘটনা কিংবা ইয়ের ঘটনা, সেটা ইঙ্গিত দিত কি করে, ওই বিবেক বলে একজন থাকতো যাত্রাতে, সে বিবেক আসতো, দৌড়ে আসতো, সে মুখের মধ্যে নানা রকম ইয়ে করে, তার মানে ও হচ্ছে একটা সিম্বল আর কি। বিবেক হচ্ছে যে যাত্রাতে আসতো, ও একটা গল্পের মানে ইয়ে ঘটাতো। তো ছুটে আসতো, এসে গান আরম্ভ করতো। তো সেই অনুযায়ী কি হতো, একটা আওয়াজ হতো, উপর দিয়ে একটা দুটো থালার মতো থাকতো, এবার টেনে ধরতো নিচে, উপরে থালাটা উপরে উঠে যেত। তারপরে যখন বিবেক আসবে, ওইটা ছেড়ে দিত, বিবেক গান আরম্ভ করতো, এবার বিবেক গান করে ঘটনাটাকে বিশ্লেষণ করে চলে যেত, তারপরে যাত্রা আরম্ভ হতো আবার। এটা হচ্ছে একটা যাত্রার একটা ইয়ে ছিল আর কি। তো আমরা ওই বসেছি, ওই বিবেক তো গান ওখানে ছুটে এসছে, আর এরা তো ওই কনসালটা উঠিয়ে রেখেছে উপরের ইয়েটা। তা আমি কি করেছি, হঠাৎ করে কি মনে হয়েছে, যে একটা বাঁশের কাঠি ছিল, যখন ওই এটা উপরে উঠিয়েছে, তখন আমি ওই কাঠিটা দিয়ে ওখানে আটকে রেখেছি। আটকে রাখাতে কি হচ্ছে, এবার তো বিবেক তো আসবে, এসে তো গান আরম্ভ করবে, ওইটা ঝন করে পড়বে, ঝনঝন আওয়াজ হবে, তারপর তো গান আরম্ভ করবে। কিন্তু আমার কাঠিটা লাগানোতে আর ওটা হচ্ছে না, ও নামাতে পারছে না, কারণ ওটা করতে গেলে উপরে আটকে আছে। তো এ তো ও বিবেক দাঁড়িয়ে আছে,
তো সবাই তো অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কি হলো, বিবেক এসে চুপ করে দাঁড়িয়ে আছে, গান শুরু করছে না, কেন ও তো আওয়াজ করতে পারছে না, ও তো উপর থেকে পড়বে না, ওটা আমি তো আটকে রেখেছি। তখন আমি আমার একটু মানে এটাই হয় বোকা ছিলাম, তখন অতটা বুদ্ধি ছিল না, ভালো মানুষই করতে গিয়ে ভাবলাম যে এটা তো ছাড়িয়ে দিলে পরে বিবেক গানটা দেখার মানে করবে, আমার দেখার একটা ইচ্ছে। আমি তখন ওটাকে তাড়াতাড়ি হাত দিয়ে সরাতে গেলাম, আর সরাতে গেলাম মানে ধরা পড়ে গেলাম, ওরা তো দেখে ফেললো যে আমি করেছি, এটা লাঠিটা সরাচ্ছি আমি। সেখান থেকে তো আমাকে আর আমার ওই বন্ধুকে দুজনকেই একেবারে এসে হিড় হিড় করে কান ধরে টানতে টানতে নিয়ে আসলো, তারপর মারতে মারতে নিয়ে এসে বাইরে বের করে দিল, গেটের বাইরে। মনটা খারাপ হয়ে গেল, যাত্রা দেখতে ঢুকেছি, আমাদেরকে বের করে দিল, দেখতে দিচ্ছে না, কারণ যেহেতু একে তো অল্প বয়স, তারপরে ওই কাণ্ড করেছি বিনা টিকিটে, বাইরে বের করে দিল। বাইরে বের করে রাতের বেলায় তখন বাজে প্রায় 10টা, 10:30, 11টা বাজে, কি কোথায় যাব? তখন ওই দেখি কি, আগে গ্রাম থেকে যারা আসতো যাত্রা দেখতে, তারা মহিষের গাড়ি নিয়ে আসতো, বড় বড় মহিষের গাড়ি করে ওরা আসতো, এবং একজন আসতো না, এলাকার যারা গ্রামবাসী, গ্রামের যারা মোড়ল বা যারা মানে ওদেরকে বলতে হচ্ছে মানে যারা ধনবান লোক, অনেক জমি জমা আছে, সেরকম ধনী বলতো, অমুক ধনী তমুক ধনী, এরকম করে সম্বোধন করতো। সেই একজন ওরকম মানুষ, সে তার অনেক লোক লস্কর নিয়ে আসতো, এসে ওই সন্ধেবেলায় আগে চলে আসতো, এসে ওখানে রান্না হতো, মাংস টাংস রান্না হতো, পাটার মাংস কাটা হতো, সাথে সাকরেতা থাকতো, তারা খাওয়া দাওয়া হতো, খেয়ে দিয়ে রাত্রিবেলা যাত্রা দেখে ভোরবেলায় ওরা আবার বাড়ির দিকে রওনা হতো, সকালবেলায় বাড়ির দিকে পৌঁছাতো আর ঘুমাতো, ওদের তো কাজই তাই ছিল। তখন ওই আমি দেখলাম যে ওরা সবাই যাত্রা দেখছে, আর ওই যাত্রা তখন তো ঢুকে গেছে বাজারে, যাত্রার ভেতরে, আর বাইরের দিকে ওই ওদের মহিষটা বাঁধা ছিল, মানে মহিষটাকে বাইরে গাড়ির থেকে নামিয়ে বের করে ওই বিচুলি টিচুলি দিয়ে রেখেছে যাতে ওটা খায়, ওটা খেয়ে মহিষটা তো বিশ্রাম করছে আর কি। তো আমার কি মনে হলো, মহিষের পিঠের উপরটা বেশ জায়গা থাকে বসার, তো আমাদের বললো যে যাত্রা দেখতে পারলাম না, চলো মহিষটা নিয়ে একটু মহিষের পিঠে চড়বো। সেই চিন্তা করে আমরা মহিষটাকে বের করে টান দিয়ে নিয়ে এসে, আমি আমার বন্ধু একজন টানছে, আর উপরে আমি পিঠে বসছি, আবার ও পিঠে বসছে, আমি টানছি, এই করে সারা ওই আলিপুরদুয়ারের বাবুপাড়া, মায়াটুকি, ঝড়, ওই এলাকা দিয়ে পুরো ঘুরলাম রাতের বেলায়। কোনো লোকজন থাকতো না, তো এত আলো ছিল না, অল্প অল্প আলো ছিল, টিম টিম করে আলো জ্বলতো, কোনো কোনো জায়গায় দূরের আলো দেখা যেত না। তো এই ঘুরে 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 সারা রাত মোটামুটি 12টা, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরেছি। ঘোরার পরে মনে করলাম যে আমি কালকে কি করব, এটা তো আর পাবো না, এটা তো ছেড়ে দেবো, তা তো কালকেও চড়বো, পরের দিনও চড়বো। কিন্তু তখন তো অতটা বুদ্ধিতে ইয়ে ছিল না যে এটা পরের দিন, তো এটা একটা মহিষ টেনে নিয়ে গেলে গরু গাড়ি যাবে কি করে, পরের দিন যাবে কি করে, বা মহিষের গাড়িটা কে নিয়ে যাবে? তখন আমি কি করলাম, আমরা ওইখানে আলিপুরদুয়ার স্টেশনে, যেখানে পুরোনো বাস স্ট্যান্ড ছিল, যেখানে ওই আগে অনেকদিন আগে বার্মা সেল ছিল, বার্মা অয়েল কোম্পানির বার্মা সেল ছিল, সেই বার্মা অয়েল কোম্পানির পেছন দিকে কিছু ছিল হচ্ছে ওই হরিজনদের সুইপার কোয়ার্টার ছিল, সেখানে রেলের একজন এমপ্লয়ি ছিল সুইপার, সে তার ওই কোয়ার্টারের মধ্যে ফাঁসি দিয়েছিল। তারপরে তার বউ সেই চাকরিটা পেয়েছিল, কিন্তু সে কিন্তু সেই চাকরিটা মানে করতো, কিন্তু ওই কোয়ার্টারে থাকতো না। আর কোয়ার্টারটা মানে তখন সিঙ্গেল রুমের কোয়ার্টার, একটা রুম থাকতো, পেছনে একটা পায়খানা বাথরুম থাকতো, মানে পায়খানা থাকতো, আর বাথরুম টাথরুম নেই, আর পাশে একটা ছোট জায়গা, আর চারিদিকে ওয়াল দিয়ে তোলা, মানে সিঙ্গেল রুমের একটা এরকম ধরনের একটা বক্সের মতো কোয়ার্টার ছিল। আমি করেছি কি, ওই কোয়ার্টারের পেছন দিক দিয়ে গিয়ে উঠে মানে ধরে টরে ওয়াল টোয়াল ধরে কোনো রকম উপরে উঠেছি, ওই পাঁচিলের উপরে উঠে ভেতরে নেমেছি, নেমে দরজা খুলেছি, দরজাটার ভেতর থেকে লক করা ছিল, দরজা খুলেছি, খুলে ঢুকিয়েছি ওই মহিষটাকে। ভাবলাম যে মহিষটা এখানে থাকুক, কালকে আবার মহিষ চড়বো। এবার মহিষটা ওখানে ঢুকিয়ে রেখেছি, মহিষটা পুরোপুরি ওর খাওয়া দাওয়া কম শেষ করতে পারিনি। এবার আমরা বন্ধ করে চলে গেছি, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি আনিয়া। পরের দিন সকালবেলা তো ওই এলাকাতে সাংঘাতিক মানে চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়েছে, কারণ ওখানে ওই ভেতরে গম গম আওয়াজ হচ্ছে, কারণ মহিষটাতে ভেতরে আওয়াজ করছে, আর ওখানে তো কোনো লোক নেই, সবাই ভয় পাচ্ছে, এলাকার এত মানুষজন ছিল না, ওই এলাকার যারা মানে সুইপাররা ছিল, যারা হরিজনরা ছিল, তাদের মধ্যে একটা ভয়ের, যেখানে কিসের দিনের বেলা এত দুপুরবেলা ভূতের আওয়াজ, কারণ ওটা তো বোঝেনি যে ওটা মহিষ। কেউ একজন সাহস করে উপরে উঠে দেখে যে ভেতরে একটা মহিষ, দরজা খুলেই সেই মহিষ, আর এইদিকে তো মহিষ হারানোতে চারিদিকে তো তোলপাড়, সে মহিষের গাড়ি সময় লোকগুলো কোথায় যাবে কিভাবে যাবে কোনো ঠিক নেই। তখন তো এত মোবাইলের ব্যবস্থা ছিল না যে গিয়ে ফট করে ফোন করে দেবে বা ডেকে নিয়ে আসবে আরেকটা গাড়ি, তখন তো এরকম ছিল না। সে একটা কীর্তি, তারপরে তো আমরা সেই এলাকাতে আর যাই না, ত্রিসীমানাতে আর নাই, 2 দিন 3 দিন যাইনি, কারণ ওখানে গেলে পরে হয়তো ধরা পড়ে যেতাম। এগুলো একটা মনে পড়ে, ছোট ছোট আমাদের দুষ্টুমির কথাগুলো মনে পড়ে, যেগুলো এখনকার বাচ্চারা, এখনকার ছেলেপেলেরা ভাবতেও পারবে না, করবেও না, তাদের বাড়িতে একটা মানে বাধ্যবাধকতা থাকে, সিস্টেম থাকে, তারা করতে দিতেও না। আমাদের বাড়িতেও ছিল, কিন্তু আমরা তাও বেরিয়ে যেতাম লুকিয়ে চুরিয়ে।
সেইভাবেই তো বড় হলাম। এইভাবে এরকম আরো অনেক স্মৃতিতে আছে এরকম ঘটনা। যেমন একটু বড় একটু বড় হলাম, তখন আমার এক কলকাতা থেকে আমার মামাতো বোন টোনটা, দিদি দাদা টাদারা এসে, মামাতো দাদা মামাতো বোন, ওদের সাথে খুব আনন্দ, আমরা একসাথেই থাকতাম। সেখানে আমরা এখানে এবার ফিরে যাব আমরা, এবার ওরা কলকাতায় ফিরবে, সাথে সাথে আমরাও যাব। তখন ট্রেন ছিল, আলিপুরদুয়ার থেকে প্যাসেঞ্জার ট্রেনে এসে শিলিগুড়িতে আসতে হতো, শিলিগুড়ি থেকে দার্জিলিং মেল যেত, শিলিগুড়ি থেকে দার্জিলিং মেল ধরে আমরা যাব। তখন জায়গা রাখার একটা ব্যাপার ছিল, যে জায়গা রাখতে হবে। সেই ট্রেনের মধ্যে বিরাট ভিড় হতো, কোনো রকমে গিয়ে, তখন তো এত রিজার্ভেশনের ব্যাপারটা ছিল না, সেই ট্রেনে উঠে কোনো রকমে আমি বাঙ্ক দখল করেছি গিয়ে। আর ওই ছোটবেলা থেকে আমাদের ভাঁড়ে পয়সা ফেলতাম, ভাঁড়ে একটা মাটির ভাঁড় থাকতো, ভাঁড়ে পয়সা ফেলতাম। সারা বছর যা যা পেতাম, কেউ দিত 50 পয়সা, কেউ দিত 10-15 পয়সা, কেউ 5 পয়সা, এগুলোকে জমাতাম। জমিয়ে 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 কয়েক বছর ধরে আমি প্রায় অনেক টাকা জমিয়েছিলাম, 60 টাকা জমিয়েছিলাম, 60 রুপিস। সেটা আবার একটা দোকানের থেকে আমি 6টা 10 টাকা নোট করে দিতাম। এটা আমার কাছে একটা মানে মানে 7 রাজার ধনের মতন ছিল। আমি সেইটা নিয়ে আমরা, মানে আমার পকেটে সেই টাকাটা ছিল, দাদা টাদা সবাই ছিল। এবার আমরা যখন কলকাতা রওনা হলাম, নিউ জলপাইগুড়ি যখন, আমার মনে নেই নিউ জলপাইগুড়ি না, বোধহয় শিলিগুড়ি হবে, বোধহয় শিলিগুড়ি স্টেশনেই যখন ট্রেনে উঠলাম, উপরে উঠে বসছি আমি, জায়গা দখল করে সবাইকে ডাকছি, তখন পেছনে পকেটে হাত দিয়ে দিকে আমার সেই টাকাটা নেই। কোনো মুহূর্তে কোনো এক পকেট মার সেই টাকাটা মেরে দিয়েছে। আমার বুকের ভিতরটা একটা মোচড় দিল, যে মানে কি যে যন্ত্রণা, মনে হলো যেন মানে এত কষ্ট পেলাম এতদিনের। একটা ভাবতাম যে কলকাতায় গেলে পরে বিভিন্ন জিনিস কিনবো, যেমন করে একটা জুতো, চীনাবাজার থেকে জুতো কেনা আমাদের একটা শখ ছিল, যে চীনাবাজার থেকে আমরা জুতো কিনবো। তারপরে চিত্তরঞ্জন পার্ক ছিল ওখানে উত্তর কলকাতায়, শ্যামবাজারের কাছে, সেখানে আমরা ওই আইসক্রিমের, মানে আইসক্রিম বলতে ওই কম দামি আইসক্রিম হোক, আর ওই কুচো আইসক্রিম পাওয়া যেত, মানে বরফ কুচো নেই, ওর মধ্যে মিষ্টি দিত, ওইটা খেতাম। তারপরে ফুচকা ছিল, বাড়ির সামনে কুলপি বিক্রি করতে আসতো, 4 আনা করে কুলপি, সেগুলো খাওয়ার জন্য টাকা জমা নিয়ে যেতাম। তো আমার তো ভীষণ কান্নাকাটি এসে গেল, মানে আমি তো এত কষ্ট হলো। পরে দাদা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, আমি বললাম দেখ এরকম হয়েছে, আমার তো খুব মন খারাপ হয়েছে। আমি রাগের চোটে উপর থেকে নেমে পড়লাম ভিড়ের মধ্যে, ভিড়ের মধ্যে নেমে গিয়ে যে আমার পকেট কেউ মেরেছে, তখন আমিও কারোর পকেট মারবো। আমি ওই ভাবে এসে, বেরিয়ে এসে আমি একজনের পকেটে হাত ঢুকিয়ে দিলাম, হাত ঢুকিয়ে বের করে আনলাম একটা রুমাল, একটা 2 টাকার নোট, আর একটা নসির কৌটো। তো রাগ হলো, আমি 2 টাকার নোট, রুমাল, নসির কৌটোটাই জানলা দিয়ে ফেলে দিলাম পুরো। লোকটা টাকা নষ্ট হলো, টাকাটা গেল ঠিকই, তার কষ্ট হবে ঠিকই, কিন্তু নেশার মানুষ, নেশার জিনিস রাত্রিবেলা তো নসিয়া দিতে পারতো না, সেটা একটা কষ্ট হয়েছে তার, হয়তো আমি একটা পাপই করলাম সেটা। তো এটা আমার স্মৃতির ভান্ডার থেকে তো মাঝে মাঝে অনেক কিছু খুঁজে বের হয়, মনে পড়ে, খুঁজতে খুঁজতে বিভিন্ন রকমের কথা মনে পড়ে, ছোটবেলার কথা। ক্লাস 9-এ কি 10-এ পড়ি, সাল তারিখটা একদম সঠিক হয়তো হবে না, তবে 72, 73, 72, 71, 72 হবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের যুদ্ধ আরম্ভ হয়েছে তখন, ঠিক তার আগে পরে, আগের পরের ঘটনা আমি এখনো ঠিক সাজিয়ে বলতে পারবো না, কারণ যেহেতু তখন লেখা টেখার ব্যবস্থা ছিল না অতটা, বা ইয়ে ছিল না, বা আমরা নিজেরাও লিখে রাখিনি। তো আমরা যখন স্কুলের একটা টিম ছিল আমাদের, আমি স্কুলে একটু যেহেতু দাপিয়ে বেড়াতাম, সবাই সাথে একটা বন্ধুত্ব ছিল, বন্ধুত্বটা আমার ছোটবেলা থেকে, বন্ধুত্বটা আমার খুব বেশি। আমার মনে হয় আমার আমার মেয়েও ওই রকম একটা বন্ধুপ্রীতি ওর খুব, মানে বন্ধু ছাড়া আমাদের চলতো না কি। সেই বন্ধু বান্ধব মিলে একসাথে প্রায় 8-10 জন মিলে একবার আমরা ঠিক করলাম জয়ন্তীতে যাব। জয়ন্তী আলিপুরদুয়ারের থেকে জঙ্গলে প্রায় 30 কিলোমিটার দূরে একটা জঙ্গল স্টেশন, জঙ্গলের মধ্যে। মূলত জয়ন্তীতে কাঠ, চুন, পাথর এগুলো আনার জন্যই জয়ন্তীতে ট্রেন চলতো তখন। এবং সেই ট্রেন আলিপুরদুয়ার জংশন থেকে ছেড়ে পরবর্তী স্টেশন দমনপুর, দমনপুরে পরে রাজাবাদ খাওয়া, রাজাবাদ খাওয়ার পরে বক্সা রেল স্টেশন, বক্সা পার করে জয়ন্তীতে গিয়ে শেষ হয়ে যেত। এবং জয়ন্তীর থেকে রেল লাইনটা চলে যেত কোয়ারির দিকে, মানে যেখান থেকে পাথর আনতো, যেখান থেকে চুনা পাথর নিয়ে আসতো, ওখানে লাইমস্টোনের মানে চুনের কারখানাও ছিল। আর ওখানে একটা বিশেষ আকর্ষণ ছিল, জয়ন্তী পাহাড়ের উপরে একটা, বেশ উঠতে হয়, নদী ধারে পাহাড় ছিল, পাহাড় ডিঙিয়ে যেতে হতো। পাহাড়ের গুহাতে একটা জায়গাতে আমরা সবাই বলতাম জয়ন্তী মহাকাল। জয়ন্তী মহাকাল এখন কিন্তু খুব পপুলার, এবং সেখানে প্রত্যেক বছর ওই যেদিনকার ইয়ে হয়, কি বলে আপনার, ওই শিব চতুর্দশী বা যে কোনো একটা দিনে বিরাট মহাকালের পুজো টুজো হয়, লক্ষ লক্ষ লোকের আনাগোনা এখন হয়। তখন কিন্তু এত ছিল না, তখন জঙ্গলের মধ্যে একটা মানে ব্রাত্য অবস্থায় পড়ে থাকতো। কিছু কিছু মানুষ যারা জয়ন্তী ভালোবাসতো তারা যেত। তা আমরা এরকম দল বেঁধে যাওয়ার ইচ্ছে হলো জয়ন্তী।
রাতের বেলায় ট্রেন থাকতো, আলিপুরদুয়ার জংশন থেকে রাত্রির বেলায় ট্রেন ছাড়তো এই সন্ধ্যের পরে। সেই ট্রেনটা গিয়ে আমরা জয়ন্তী দিকে পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 10টা বাজতো, কারণ প্রত্যেক স্টেশনে দাঁড়াতো, জল নিতে হতো, কয়লার ইঞ্জিন ছিল, জল নিত, এই করতে করতে যেত। রাজাভাতখাওয়া একটা জংশন স্টেশন, রাজাভাতখাওয়া থেকে একটা লাইন চলে গেল শিলিগুড়ির দিকে, একটা লাইন চলে গেল জয়ন্তী জঙ্গলের দিকে। সেই জঙ্গলের স্টেশনের মধ্যে একটা ঘন জঙ্গল, চারদিকে একেবারে মানে বিভিন্ন রকমের বন্য প্রাণীর ইয়েতে, হাতি জয়ন্তীতে খুব বেশি, হাতি, বাঘ, তখন তো বাঘ ছিল প্রচুর, লেপার্ড, বুনো মহিষ, যেটাকে বলে গাউর, মানে স্থানীয় লোকরা বলে বাইসন, যদি ওটা বাইসন না, গাউর। তো এই ধরনের প্রচুর জীবজন্তু ছিল, হরিণ তো অজস্র, হরিণ ময়ূর অজস্র ছিল। তো জয়ন্তী স্টেশনটা কিন্তু তার মধ্যে একটা বেশ রমরমা জায়গা ছিল। জয়ন্তীর মধ্যে প্রচুর মানুষ থাকতো, প্রচুর বাইরের মানুষ জয়ন্তীতে এসে বসবাস করতো, এবং ওখানে তারা স্থায়ী হয়ে গেল। প্রচুর অন্য দেশের, রেল স্টেশনের সুবাদে কিছু অন্ধ্রপ্রদেশের লোক এসে এখানে স্থায়ী হয়ে গেল। আজকে প্রায় 50 বছর, 100 বছর ধরে আছে, 70 বছর ধরে আছে জয়ন্তীতে। তো আমরা সেই জয়ন্তীতে যেতাম, জয়ন্তী থেকে রাত্রিবেলা নেমে আমরা ওই মশাল তৈরি করতাম। মশাল তৈরি হতো তারের, লোহার তার দিয়ে, মোটা মোটা তার পাওয়া যেত, সেই তার দিয়ে মশাল বানিয়ে ওই পেট্রোল বা ডিজেলের টিন নিয়ে যেতাম, সেই তোর মধ্যে সস্তার যখন যখন ওই পেট্রোল পাম্প ছিল ওখান থেকে বিনা পয়সা পেতাম, তাই দিয়ে মশাল বানিয়ে মশাল নিয়ে যেতাম। সেই রাতের অন্ধকারে রাত্রি 10টা 10:30টার সময় আমরা রওনা দিতাম জয়ন্তী মহাকালের উদ্দেশ্যে। প্রায় ওখান থেকে কত হবে, 5-6 কিলোমিটার তো হবেই, 4-5 কিলোমিটার বেশি হবে হয়তো, কিন্তু পাহাড়ি রাস্তা, পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হতো। এখন কিন্তু সেই পাহাড়টা নেই, এখন ওই পাহাড়টা 1993 সালের বন্যাতে পুরো পুরো পাহাড়টা ধস নেমে গেছে, পাহাড়টা নেই। আর অনেক দূরে পাহাড়, এবার কয়েকটা পাহাড় ডিঙিয়ে আমাদের যেতে হতো। সেই খুব দুর্গম রাস্তা ছিল, কিন্তু খুব সেই রাতের অন্ধকারে মশাল জ্বালিয়ে সেই পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে যেতাম। যেতে যেতে ভোর হয়ে যেত জয়ন্তীতে, ভোরবেলায়। আর ট্রেনে তো আমরা যখন যেতাম তো কেউ তো টিকিট কাটতাম না, এটা তখন তো অল্প বয়সে আমাদের টিকিট কাটাটা কোথায় পাবো এত পয়সা। তো যেতাম স্টেশনে, ওই একদম শেষ প্রান্তে, মানে পাহাড়ের যে গুহাতে, পাহাড়ের উপরে গুহাটা, সেই গুহাতে উঠতে গেলে পরে একটা জায়গাতে এসে ওখানে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাতে জল পড়তো, ওখানে আমরা ভোরবেলাতে স্নান ফান করে তারপরে ওই সিঁড়ি ধরে উঠতাম, সিঁড়ি, পাথর, গাছের শিকড় দিয়ে সিঁড়ি বাঁধা থাকতো, বিভিন্ন মানে সাংঘাতিক দুর্গম। সেই করে আমরা সেই গুহাতে পৌঁছাতাম। আর গুহার বাইরে থাকতো একটা, ওখানকার স্থানীয় একজন, মানে খুব সম্ভব একটা পুরোহিত, ওই হয়তো পাহাড়ি ভুটানের লোক বা নেপালের লোক কোথা করে হবে, ওখানে পুরোহিত থাকতো, বাঙালি না, অবাঙালি এক পুরোহিত থাকতো পাশে, একটা ঝুপড়ি বানিয়ে। তারপরে ওর পাশেই ওই সেই গুহাটাতে ঢুকতে হতো। আর যারা যারা দর্শনার্থী আসতো, ভক্তরা আসতো, তারা ভিতরে গিয়ে ভক্তি ভরে, ওই গুহার মধ্যে ঢোকাটা খুব কষ্টকর ছিল। একটা কহবত আছে, মানে একটা প্রচলন ছিল যে ওখানে অনেক রোগা মানুষও ঢুকতে পারে না, আবার অনেক মোটা মানুষ, যারা দেখলে অনেক মোটা মনে হবে, তারাও ঢুকে যায়। বলে যে বাবার আশীর্বাদ যাদের থাকে, যাদের বিশ্বাস, তারা সেটা বিশ্বাস করতো। যাই হোক, আমার হয়তো আশীর্বাদ ছিল, আমরা ঢুকে পড়েছিলাম। কিন্তু একজন দুজন ঢুকলে পরে পরে আর লোক ঢুকতে পারে না, ভেতরে জায়গা কম। আর ওই উপর থেকে ওই এক ধরনের পাহাড় থেকে তো চুনা পাথরের কিছু নামতো, সেগুলোকে বলতো মহাকালের জটা, মাথায় লাগতো খুব, ওগুলো উপর থেকে থাকতো, নামতো, ঢুকতে গেলে অন্ধকারের মধ্যে লাগতো। আমরা তো মোমবাতি জ্বালিয়ে যেতাম। ভেতরে অনেকে পয়সা ফেলে রাখতো, মানে দিয়ে আসতো, যারা ভক্তি ভরে মহাকাল দর্শন করতো ওখানে পয়সা দিয়ে আসতো। আমি তো ভাবলাম গিয়ে ঢুকে, আমি তখন গিয়ে দেখেছি আমার বন্ধু বেরিয়ে গেছে, আমি পড়ে একা দেখলাম এখানে অনেকগুলো পয়সা পড়ে আছে। পয়সা বলতে ওই 5 নয়া, 2 নয়া, 10 পয়সা মানে পড়ে আছে, মানে তখন তো বেশি পয়সা কেউ দিতে পারতো না, দিত না। 5 পয়সা, 1 পয়সা, 2 পয়সা এগুলো দিত, 10 নয়া পয়সা ছিল হাইয়েস্ট। তো অনেকগুলো পয়সা পড়ে আছে, তার মানে প্রায় সব মিলিয়ে কুড়ালে পরে 3-4 টাকার হবে। তো আমি দেখলাম যে ওইটা তো আমি না নিলে পরে ওই পুরোহিতটাই নিয়ে নেবে, যে এখানে থাকে। আমি আস্তে আস্তে সব কটা পয়সা উঠালাম, উঠিয়ে পকেটে ঢুকিয়ে চলে আসলাম। যদিও এটা হয়তো পাপ, কিন্তু তখন বুঝিনি, তখন মনে হয়েছিল যে এটা আমার দরকার, এই নিয়ে নিয়েছি আর কি। কিন্তু কি জানি কেন কি করলাম, আমি ভাবলাম যে বাবার জিনিস তো নিজেরা নেওয়া হয়। আমি তো মার কাছ থেকে, মার আঁচল থেকে টাকা চুরি করতাম, মার আঁচল থেকে চাবি বের করে মার বাক্স থেকে টাকা চুরি করতাম, সুতরাং সেটা যখন পারি, তাহলে এটা ভগবানের কাছ থেকে নেওয়াটা মনে হয় ঠিকঠাকই কি ছিল, বুঝতে পারতাম না। যাই হোক, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সে পরবর্তী যে ব্যাপারটা, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। ওখান থেকে আমরা করে এসে জয়ন্তীতে আবার হই হল্লা করতে করতে এসে আবার জয়ন্তীতে বিকেলবেলা ট্রেন,
সেই ট্রেনে আবার আলিপুরদুয়ার আসতে হতো, সন্ধ্যেবেলায় ঢুকলাম আলিপুরদুয়ার স্টেশনে, আলিপুরদুয়ার জংশন স্টেশনে। আমরা তো একসাথে 8-10 জন, 10-12 জন, আর 10-12 জন হয়তো হবে। এবার প্রত্যেকের কাছে কিন্তু খুচরো খুচরো যা পয়সা, কারুর কাছে 4 আনা, কারুর 8 আনা, কারুর 60-90 পয়সা এরকম বেঁচেছিল। বাকিটা তো সব খরচা হয়েছিল, খাওয়া দাওয়া করেছিলাম, চিড়ে দই খেয়েছিলাম, এটাও তো করেছিলাম, আর কিছু পয়সা বেঁচেছিল, সেগুলো দিয়ে খেলাম টেলাম। তারপরে তো ওই স্টেশন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে বেরোবো, তখন একটা টিকিট কালেক্টর, আমার এখনো মনে আসে চেহারাটা, আমার কিন্তু পরিষ্কার চোখের সামনে ভাসে। একটা টিকিট কালেক্টর, ফর্সা করে দেখতে খুব সুন্দর, কিন্তু লম্বা টম্বা, চাপদারি, সে এসে আমাদেরকে ধরলো যে তোমাদের টিকিট কোথায়। আমার তো টিকিট নেই, টিকিট না থাকলে তো হবে না, টিকিট না থাকলে বিনা টিকিটে তোমাদেরকে ফাইন দিতে হবে। স্যার কি ফাইন দেবো, আমাদের আমাদের তো অত টাকা নেই। ও তো বুঝবো না আমরা, চলো ঢোকাও। ওরা আমাদের একটা ঘরে ঢোকালো, ওখানে টিটিরা সাধারণত বসে, অনেক টিটি আবার দেখলাম বাইরে ওকে বলছে একদম ছেড়ে দে ছেড়ে দে, বলে না দাঁড়ান একটু পরে করি, এরকম মজা করি, এরকম বললো টললো আমাদেরকে। আমার তো ভয়ে কাঠ, সবাই ঢুকিয়েছে ঘরের মধ্যে, দরজা বন্ধ করে দিয়েছে। আমরা তো অনেকক্ষণ চিন্তা করছি কি করা যায় কি করা যায়। আমি দেখলাম, আমাকে বললো, আমি বললাম স্যার কত টাকা লাগবে, কাকু বলে পড়তাম, সবাইকে কাকু বলতাম, কাকু কত টাকা লাগবে ছাড়লে, ছাড়তে আমাদের। বলে এক একজনের ট্রেনের ভাড়া হয়তো 2 টাকা কয়েক পয়সা, আর ফাইন 10 টাকা, সুতরাং 12 টাকা করে এক একজনের। তা আমাদের এতজনের টাকা, আমরা 10-12 জনের টাকা কি করে দেবো, তো অনেক টাকা লাগবে, 150-200 টাকা লেগে যাবে, করতে পারবো আমরা, আমাদের কাছে তো অত নেই। আমি তখন সবাইকে বললাম বুদ্ধি করে, দেখ কাজ কর, তোদের কাছে যা 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 পয়সা আছে সব আমাকে দে। তো ওরা বললো, প্রথমে বুঝতে পারছিল না কেন, আমি বললাম, দে না তুই টাকা, টাকা দে, সবার টাকাটা আমি নিলাম। একসাথে আমার কাছে প্রায় 17-18 টাকা হলো সবার টাকা নিয়ে, কারোর কাছে 1.5 টাকা, কারোর 2 টাকা, কারোর কাছে 2.5 টাকা, এরকম ছিল। ওই করে যাই হোক 17-18 টাকা, মনে নেই এক্স্যাক্টলি, মনে নেই কত টাকা, এরকম হলো। আমি চিন্তা করলাম এতে আমি আমারটা ফাইনটা আমি দিতে পারবো। ওদেরকে বললাম যে এক কাজ কর, আমি তোদেরকে ব্যবস্থা করে দিচ্ছি, তোরা বেরিয়ে যা। কি করে বের করবি, আমি বললাম ডাক, আমি একটা কাকুকে ডাকলাম, কাকু, ওই টিটি কাকুকে ডাকলাম, কাকু আমাকে, আমি তো, আমাদের কাছে তো এত টাকা নেই, আপনি যদি ওদেরকে ছেড়ে দেন তাহলে পরে ওরা গিয়ে বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসবে বাড়ি থেকে, আর আমার টাকাটাও নিয়ে আসবে। তো আমার কি, তুমি কি মানে মামদোবাজি পাচ্ছ আমাকে, কি ভেবেছো, বোকা ভেবেছো, তোমাকে ছাড়লে তোমরা কি আসবে নাকি আর। তো আমি বললাম না না, আসবে না, আমাকে তো আটকে রেখেছেন, আমি তো আছি, আমাকে তো আটকে রেখেছেন, আমি থাকছি, আমি না, ওরা না আসলে আমাকে ছাড়বেন না, ওরা যাবে, ওরা নিজেদের বাড়ির থেকে টাকা আনবে, প্লাস আমার বাড়িতেও টাকাটা নিয়ে আসবে, মানে ওই জন্য ওদেরকে যেতে দেন। কি ভাবলো কে জানে, বিশ্বাস করলো নাকি, হয়তো পরবর্তীতে হয়তো এমনি ছেড়ে দিত। তারপরে ও বললো, আচ্ছা ঠিক আছে যা তোরা যা। তারপরে তুই থাকছিস, আমরা বললো হ্যাঁ, আমি বললাম আমি থাকছি, আমাকে আপনি আটকে রাখেন। তো ওরা সবাই চলে গেল, আর ওদেরকে আমি বললাম, দেখ তোরা যে যাবি, আর ভুলেও এদিকে আসবি না, একদম ওই আমাদের আলিপুরদুয়ার জংশন থেকে তখন হেঁটেই যেতাম, ওই লিচুতলা বলে একটা জায়গা ছিল, এখন একটা সিনেমা হল ছিল, লক্ষ্মীনারায়ণ টকিজ, পরবর্তীতে নাম হয়েছিল কমলা টকিজ, এখন তো সিনেমা হল টল নেই, ওখানে একটা হাউজিং কমপ্লেক্স হয়েছে এখন। তো সেই লক্ষ্মীনারায়ণ টকিজের সামনে তোরা দাঁড়াবি, আমাদের হয়তো 1/2 কিলোমিটার দূর হবে, দাঁড়াবি, আমি যে করে হোক আসবো, 1-2 ঘন্টা পরে আমি চলে আসবো। তারপরে ও চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা এদিক ওদিক করে আমি বললাম, তারপরে ডাকলাম ওনাকে, কাকু কাকু, আরও ওর সাথে আরও 4-5 জন ছিল। আমি বললাম যে, আমাকে বলে কি হয়েছে, আমি বললাম যে কাকু আমার কত ফাইন, বললো ওই তো বললাম তোকে 2 টাকা কত পয়সা আর 10 টাকা ফাইন। আমি ঠিক আছে, আমার ফাইনটা আমাকে দিচ্ছে, আমাকে ছেড়ে দেবে। তো বলছে তার মানে ওরা যে চলে গেল। আমি ওদেরকে ডেকে, ওদের দিকে তাকিয়ে বললাম, কাকু দেখেন আমারটা আমাকে আটকা দিল, আমি টাকা দিতে পারছিলাম না, আমাকে আটকালো, ওদেরকে কি জানি করলো, কোনায় ডেকে নিয়ে কি আলোচনা করলো, তারপর ছেড়ে দিল, আর আমারটা আমাকে আটকে রাখলো। মানে লোকটা তখন এত রেগে গেল আমার উপরে, যে আমাকে বলেছিল, আমার মনে আছে, তুমি এত ছোট বয়সে এত চিটিংবাজি শিখেছো। আমি একটা নিষ্পাপ ভাব নিয়ে আমি বললাম, না না, আমি তো অত কোথায় পাবো, আমার তো অত টাকা নেই, আমি কোনো রকমের আপনাকে দিচ্ছি, আর ওদের তো আপনি অল্প টাকাতে ছেড়ে দিলেন, আমাকে তো আপনি পুরো টাকা নিচ্ছেন ফাইনের, ওদের তো অল্প টাকা করে নিয়ে ছেড়ে দিয়েছেন। তখন পাশের ছেলেগুলো বলছে কি হচ্ছে, তাহলে এ আমাকে, এই যে টিটি কাকুটা, যে চাপদারিওয়ালা টিটি কাকুটা আমাকে কাম ধরে বের করে নিয়েছে, তুই চড়তাপড় মারলো, জীবনে আর এরকম করবি না। যাই হোক, আমাকে সেই অবস্থা, আমি চলে আসলাম, আমার পুরো 17-18 টাকা বেঁচে গেল আর কি। আমি হাঁটতে হাঁটতে ওদের কাছে আসলাম, পৌঁছালাম, এবং ওদেরকে নিয়ে পরে চলে আসলাম বাড়িতে। এগুলো আর কি মনে পড়ে, খারাপ ভালো অনেক, অন্যায় ন্যায়, ছেলে মানুষ, জীবনের গল্প কথায় আবার চলে আসলাম। মানে নানা রকমের স্মৃতির মধ্যে আরো অনেক স্মৃতি জড়িত আছে, আস্তে আস্তে বেরোয়, খুঁজে খুঁজে বের করি। তো আমাদের একটা জিনিস মনে আছে, আমার বাবা
যে রেলে চাকরি করতেন সেই সময় বাবা উম, তাদের ওই মানে বদলির চাকরি তো রেলের, যার জন্য আমাদের বিভিন্ন জায়গাতে বদলির সাথে বাবার সাথে সাথে আমাদের যেতে হতো। তো যখন শেষে পড়াশোনা আরম্ভ হয়ে গেল আমাদের, তখন তো আর সব জায়গায় যেতে পারতাম না, বাবা একাই থাকতেন, যেতেন, মা আমাদের নিয়ে থাকতেন আলিপুরদুয়ারে। তো সেইখানে আমাদের একটা বাবা আমাদের সাথে একটা এমন বেশি, বাবাকে নিয়ে ঘিরে আমাদের এত স্বপ্ন বা একটা এত ভালোবাসা ছিল যে বাবাকে আমরা খুব মিস করতাম সবসময়। বাবা আমাদের বাবা কোনোদিন জীবনে আমাদের বকাবকি করেনি, যা বকাবকি করেছেন মারধর করেছেন মাই করেছেন, বাবার কাছে সবসময় স্নেহ পেয়েছি। আমার মনে পড়ে না বাবা কোনোদিন আমাদের উপর রাগ করে কোনো কিছু বলেছেন। সুতরাং বাবার কাছে যাওয়ার আমাদের সব কটা ভাই বোনের একটা সবসময়ের জন্য তাগিদ থাকতো। তো সেই তাগিদেই আমরা বছরের শেষে পরীক্ষা হতো আগে ডিসেম্বর মাসে, শেষ হলে পরে আমরা 2-3 মাসের জন্য বাবা যে জায়গা থাকতেন সেখানে চলে যেতাম। তো বাবা একবার বদলি হলেন একদম আসামের শেষ প্রান্ত, মানে একদিকে রেল লাইনটা দিয়ে আসাম দিয়ে যাচ্ছে এবং বাবা যে স্টেশনে থাকতেন তার পরের স্টেশনই আসামের শেষ স্টেশন মরকং সেলক, আর বাবা থাকতেন তেলেম বলে একটা স্টেশনে মাঝখানে, ওই মরকং সেলকের আগের স্টেশন। তেলেম স্টেশনটা এমনই ছিল যে স্টেশনটার ছিল আসামের মধ্যে যদিও, কিন্তু মানে স্টেশনের একটা রেল লাইন পার হলে পরেই ওপারটা ছিল হচ্ছে ওই অরুণাচল বা তৎকালীন নেফা, আধুনা অরুণাচল। আহ, সেইখানে আমাদের একটা চারিদিকে জঙ্গলাকীর্ণ অবস্থা, মানে পাহাড়, একদিকে পাহাড় জঙ্গল, আর বিভিন্ন বন্য জন্তুদের চলাফেরা, হাতি তো অগণিত হাতি ছিল, রয়্যাল বেঙ্গল টাইগারও থাকতো, হরিণ তো অজস্র হরিণ ছিল। একটা সুন্দর জায়গা ছিল, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা ছিল না, প্রচুর দুধ আদিবাসী অধ্যুষিত এলাকা, ওই এলাকার আদিবাসীদেরকে বলতো আবর জাতি, আবর, ওরা আদি বলতো নিজেদেরকে, আবর, মিরি, ডাবলা, ডালং, মিচিং, বিভিন্ন মানে জনজাতিদের বাস ছিল ওখানে। পাশাপাশি কিছু প্রচুর নেপাল থেকে আসা নেপালিদেরও ওরা এসে এখানে বসতি করতো। আর সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গার লোকরা আসতো। তা বাবা যখন ওখানে বদলিতে হয়ে গেলেন, প্রথম অবস্থাতে বাবা প্রথমবার আসলেন, তার প্রথমবার বাবা যখন গেলেন, বাবার সাথে গেল হচ্ছে আমার দাদা। দাদা তো ওখানে, দাদা একা গেল বাবার সাথে গিয়ে ওখানে 2 মাস কাটিয়ে আসলো, আমরা তখন আলিপুরদুয়ারে ছিলাম। আর দাদা ছিল আমার কাছে একটা, বললাম না, দাদার কথা হচ্ছে আমার কাছে ধ্রুব বাক্যের মতো ছিল, যা বলতো আমরা হাঁ করে তাকাতাম, দাদাকে বিশ্বাস করতাম, দাদাকে ভরসা করি সব সময়ের জন্য। দাদা এসে গল্প করতো নানা রকম, ওইখান থেকে ঘুরে আসার পরে দাদার বিভিন্ন রকমের অভিজ্ঞতার কথা বলতো, সে কিছুটা বানিয়ে বা কিছুটা মজা করে হয়তো বলতো যে জঙ্গলের উপরে, মানে পাহাড়ের উপর থেকে সে একটা হরিণের পেছনে বাঘ দৌড়াচ্ছে, এরকম বাবা দাদা দেখে এসছে, আমাদের কাছে গল্প বলতো। তো এটা আমাদের কাছে একটা, মানে আমরা মন্ত্রমুগ্ধর মতো শুনতাম দাদার কথা, গল্পগুলো। পরবর্তীতে আমার খুব বাসনা, খুব ইচ্ছে হতো যে আমি বাবার ওখানে যাই, বাবার কাছে যাই কিছুদিনের জন্য, ওই জঙ্গল, আমি ছোটবেলা থেকে জঙ্গলটা খুব ভালোবাসতাম, জঙ্গলে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগতো, ওইখানে যাবো বলে খুব বায়না করলাম। তো সেইবার ওরকম পরীক্ষা হয়ে যাওয়ার পরে, তখন আমি ক্লাস 9-10-এ পড়ি, আমার সাল তারিখটা ঠিক মনে নেই, তবে ওই 70-71-এর কাছে, সেই সময়ে বাবার কাছে আমরা যাব বলে আমি ঠিক করলাম। তো বাবা আমাকে নিয়ে বাবার সাথে রওনা দিলাম, যাব। তো আলিপুরদুয়ার স্টেশন থেকে ট্রেনে করে প্রথমে পৌঁছালো রঙ্গিয়া বলে একটা স্টেশনে, রঙ্গিয়া তখন একটা অত বড় না, এখনকার মতো অত বড় ছিল না। সেই রঙ্গিয়াতে গিয়ে পৌঁছানোর পরে সেখান থেকে ট্রেন বদল করে আর একটা ট্রেনে করে যেতে হলো রাঙাপাড়া। রাঙাপাড়া থেকে যখন প্রথম দিন আমরা রাঙাপাড়া, ওই ট্রেনটা রঙ্গিয়ার থেকে রাঙাপাড়া হয়ে তেজপুর যেত, আমরা রাঙাপাড়ায় নেমে পড়তাম, কারণ রাঙাপাড়ার থেকে আমাদের আবার ট্রেন বদল করে যেতে হবে সেই মরকংসেলকের দিকে লক্ষ্মীমপুর হয়ে। তো অ্যাকচুয়ালি আমরা ভুল করে, আমার মনে আছে প্রথমবার বাবার সাথে যখন যাই, তো সকালবেলাতে রাত্রিবেলা ট্রেন ধরেছি রঙ্গিয়া থেকে, ভোরবেলা নামতে হবে, অন্ধকার থাকতে নামতে হবে রঙ্গিয়াতে, এই রাঙাপাড়াতে না নেমে ভুল করে আমরা চলে গেছি সেই তেজপুরের রাস্তায়। পরে আবার পরের ট্রেন ধরে তেজপুর থেকে আবার ব্যাক করলাম, ব্যাক করে এসে পরের দিনের ট্রেন ধরে আমরা আবার সেই উদ্দেশ্যে বাবার সাথে রওনা দিলাম, ওই জায়গাতে যাব বলে, বাবার সে তেলেমে। সে তো মানে ট্রেনে উঠেছি, আর ওই পুজোর পরপর দুর্গা পুজোর সময় একটা সেই চটি কিনেছিলাম, আমার মনে আছে, সে একটা সাদা রঙের চটি, কোলাপুরি চটি, কোম্পানিটার নামও মনে আছে আমার, যে কোম্পানি, সাদা রঙের চটিটা ছিল, ওটা চামড়ার চটি, কিন্তু নিচটাতে জল লাগলে কিছু হতো না, সেই চটিটা পরে খুব মানে নিজেকে বাহাদুর মনে করে, খুব শৌখিন চটি, সেটা পরে যাচ্ছি। তখন তো ছোট, ওই ট্রেনে বাঙ্কে উপরে গিয়ে ঘুমাতাম,
তো ট্রেনে উপরে বাঙ্কে উপরে ঘুমিয়েছি, নিচে চটিটা রেখেছি, বুঝতে পারিনি। কোনো একজন সহৃদয় ব্যক্তি হয়তো তার পছন্দ হয়েছে চটিটা, সে চটিটা পরে চলে গেছে, আর যার জন্য আমি উপর থেকে নেমে দেখি আমার চটি নেই। আমার তো কান্নায় বুক ভেঙে গেল যে চটিটা নেই, এখন আমি কি করব। তো যে তেলেম স্টেশনে যেখানে ছিলাম তা আগের স্টেশনটা ছিল হচ্ছে শিলাপাথর বলে একটা স্টেশন। শিলাপাথরে নেমে বাবার সাথে, বাবা বললেন ঠিক আছে চিন্তা করিস না, বাবা ওখান থেকে নেমে কিছু পাশেই একটা দোকান ছিল, সেই দোকান থেকে একটা হাওয়াই চটি কিনে দিলেন আমাকে। মানে যত দামি একটা যে চটি বাদ দিয়ে একটা হাওয়াই চটি কিনতে হলো। যাই হোক, সেই 50 টাকা দিয়ে প্রথম হাওয়াই চটিটা কেনা হয়েছিল, আমার এখনো মনে আছে। খুব উন্নত মানের না, সাধারণ কোম্পানি। তো সেই চটিটা, হাওয়াই চটি করে সে তেলেমে গিয়ে পৌঁছালাম। পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল, বৃষ্টি হচ্ছিল তখন তেলেমে। টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির মধ্যে বাবার সাথে আমরা, স্টেশনটা মানে প্ল্যাটফর্মটা একটু উঁচুতে, মাটির প্ল্যাটফর্ম, উঁচুতে, নিচে ঢাল নেমে গিয়ে নিচে একটু ডাউনে স্টেশনটা। ওই স্টেশনে আমরা মানে বাবার সাথে গিয়ে পৌঁছালাম, আমি আর বাবা। বৃষ্টি টিপ টিপ করে হচ্ছিল, আর স্টেশনের পাশেই একটুখানি হেঁটে, অল্প একটুখানি হেঁটে, একটুখানি জায়গা বাদ দিয়ে ঘাসের মধ্যে দিয়ে একটা ছোট আল রাস্তা আছে, পাশে গিয়ে আমাদের কোয়ার্টার। ওইটাও একটা গোডাউন কাম কোয়ার্টার, পাশে একটা গোডাউন, তার পাশে কোয়ার্টার। সেই কোয়ার্টারে বাবার সাথে দৌড়ে গেলাম। মানে দৌড়ে যেতে হবে এই জন্যই যে ওইটুকু যেতে অন্তত পক্ষে 15-20টা যোগ পায়ে লেগে গেল, এত মারাত্মক যোগের জায়গা ওইটা, বর্ষাকাল। তারপরে তো গিয়ে পৌঁছালাম বাড়িতে। প্রথম দিন রাত্রে বুঝতে পারিনি, যে রাতের বেলা গিয়ে ঘুমালাম ওই স্টেশনের প্রথম মানে কোয়ার্টারের ঢুকেই আমার এখনো মনে, ছবির মতন মনে পড়ে সমস্ত, কেমন ছিল ওই কোয়ার্টারটা। তো আশেপাশে পেছন দিকে জঙ্গল, ঘন জঙ্গল, মানে হাতিদের আনাগোনা ছিল প্রচুর। লোকজন ছিল না, কোনো দোকানপাটও ছিল না, ওই এক প্ল্যাটফর্মের উপর একটাই দোকান। ওই দোকানেই সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যেত। আর ওই প্ল্যাটফর্মটাই ছিল হচ্ছে বলতে গেলে ওই তেলেমের মহাকরণ। মানে সব লোকজন ওই প্ল্যাটফর্মে আসতো, ওই দোকানে থেকে। ওটা একটা ডিপার্টমেন্টাল স্টোর্স ছিল, একটা উপরে খড়ের চালের একটা ঘর। ওখানে পয়সা দিলে, টাকা কম দিলে পরে, টাকা পয়সা দিলে পরে সব পাওয়া যেত। সব পাওয়া যেত বলতে বলতে যেগুলো দরকার, ডাল, চাল, তেল, লবণ, ছাতা, হাওয়াই স্যান্ডেল, তারপরে গামছা, হুম, আবার পকোড়া, পেঁয়াজি, চপ, চা, বিস্কুট, লাড্ডুটা থাকতো হয়তো 15 দিনের আগে লাড্ডু বয়মের, কাচের বয়মে রাখা থাকতো, 15 দিন ধরে ওটা থাকতো। সেটা ওখানকার লোকরা খেতে অভ্যস্ত আর কি। আর চারিদিকে এই সমস্ত আদিবাসী লোকদের বাস ছিল। আদিবাসী বলতে ওই আবর জাতিরটাই বেশি। মিরি ছিল কিছু, মিরিরা একটু সিভিলাইজড, আবররা একেবারে থাকতো মানে ওই বস্তিতে। বিভিন্ন দুপাশে, স্টেশনের দুপাশে দুটো বস্তি ছিল। একটা নাম ছিল তেলেম বস্তি, একটা নাম ছিল হচ্ছে পতে বস্তি। ওখানে পতে বলে একটা নদী ছিল, সেই পতে নদীর পাড়ে সেই বস্তিটা ছিল। সেই বস্তিতে থেকে বিভিন্ন লোকজন আসতো। পরের দিন আমরা স্টেশনে যখন যাতায়াত করতাম, স্টেশনে সকালবেলা উঠে দেখলাম, সকালবেলাতে এসে দিয়ে প্রত্যেক দিনই দেখতাম ওই স্টেশনে লোকজন প্ল্যাটফর্মের উপরে ঘোরাঘুরি করছে। বাজার ঘাট হতো, বাজার এমনি ছিল না, কিন্তু ওই স্টেশনের উপরে কিছু কিছু আসতো বেগুন নিয়ে। আলুটা খুব একটা পাওয়া যেত না, আলুটা বাইরে থেকে আনতো। বেগুন, টমেটো, লোকাল টমেটো, এগুলো কিন্তু পাওয়া যেত। আর মাংস পাওয়া যেত, আর মাছ পাওয়া যেত, প্রচুর পরিমাণে মাংস পাওয়া যেত। মাংস বলতে পাঁঠার মাংস, তখন আমার মনে আছে 5 টাকা কিলো পাঁঠার মাংস, আর হরিণের মাংস 3 টাকা কিলো। কারণ হরিণটা খুব অ্যাভেলেবেল ছিল। হাতিতে করে একসাথে হাতি পিঠে করে নিয়ে আসতো হরিণ মেরে, 4-5টা হরিণ পেছনে ঝুলতো, দেখতাম ওই হাতির পেছনে ঝুলতো। নামাতো, নামিয়ে ওই হরিণের মাংস করতো, হরিণের ছাল ফাল এটা ওটা ফেলে রেখে দিত, ওরা কেউ নিত না। তখনকার দিনে হরিণটা চলতো আর কি, যেটা যে সময়কার কথা বলছি, তখন মানুষের এত ইয়ে ছিল না, রেস্ট্রিকশন ছিল না। আর পাঁঠার মাংস মানে বিক্রি হতো। মাছ পাওয়া যেত, কুটশে মাছ পাওয়া যেত, বিভিন্ন রকমের মাছ, ভীষণ ভালো ভালো মাছ পাওয়া যেত। দুধ ছিল ভীষণ সস্তা, মানে 8 আনা কিলো দুধ, একেবারে বটের আঠার মতো দুধ ছিল। দুধের মধ্যে কোনো ভেজাল ছিল না, এত ভালো দুধ ছিল। ওই দুধ পাওয়া যেত। হয়তো বাবা আমাদেরকে দুধই খেয়ে থাকতাম, দুধ ভাতই খেয়ে থাকতাম কোনোদিন। হয়তো রান্না বান্না বাবা তো করতে পারতেন না। একজন পোর্টার ছিল বাবার, সাহানিদা বলে, আমরা সাহানিদা বলতাম। সে সাহানিদা বিহারের বাসিন্দা। সে ওই স্টেশনে কাজ করতো, পোর্টারে কাজ করতো বাবারে। আর সেই রান্না করে দিত আমাদের, সে রান্না করে দিত, সেই রান্না, তার রান্না খেতাম। ওই পেঁপে সিদ্ধ ভাত বা পেঁপের ঝোল। তা আমাদের বাড়িতে তো রান্না বান্না মা খুব রসিয়ে বসিয়ে করতেন।
আর ওখানে পেঁপে রান্না করতে কেমন যেন মিষ্টি না দিতাম না, কেমন লাগতো, তবুও তাই খেতাম। আর দুধ খেতাম প্রচুর পরিমাণে, দুধটা দিত, দুধটা খেতাম, ঘন করে দুধ খেতাম, সহ্যও করতে পারতাম। এখন যেমন দুধ খেলে সহ্য করা যাবে না, তখন সহ্য হয়ে যেত। হয়তো 1 কিলো দুধ খেয়ে নিলাম আমরা সেই বয়সে, কিন্তু সহ্য হতো। তো এইটা তো ওখানকার জীবন কাহিনী। তেলেমে থাকতে থাকতে আমার একটা নেশা হয়ে গেল, তখন জঙ্গল প্রেম একটা নেশা হয়ে গেল। কিছু লোকজনের সাথে ওখানে ওঠা বসা করতাম। আমার থেকে বয়সে বড় একটা ছেলে ছিল, তো তার নাম ছিল নারায়ণ। নারায়ণ বলে একজন ছিল আমার থেকে বয়সে বড়। সে, তার বাড়ি ছিল তিনসুকিয়া, বাঙালি ছেলে। তিনসুকিয়ায় বাড়ি ছিল, বাড়ি তিনসুকিয়া তো না, শিবসাগর। ও বাড়ি থেকে পালিয়ে এসেছিল, কোনো কারণবশত বাড়িতে হয়তো রাগারাগি করে পালিয়ে টালিয়ে এসেছিল। তো ও একটু মেজাজি টাইপের এবং খুব একরোখা। এমনি কিন্তু খুব ভালো লোক ছিল, সাহসী, চরম সাহসী। ও রাত বেরাতে ঘুরে বেড়াতো, জঙ্গল মঙ্গলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো। ভয় ডর বলে কিছু ছিল না ওর। আমাদের তখন ভয় লাগতো, কিন্তু ও রাত্রিবেলাতে ওর জঙ্গলের মধ্যে একটা ওই ঘর করে, কোনো রকমের কুঠি একটা করে ও থাকতো একা একাই। আর কাজ করতো, বিভিন্ন রকমের কাজ করতো, যখন যেরকম পারতো কাজ করতো। কারোর বাড়িতে কাজ করতো, কোনো জায়গাতে হয়তো লেবারে কাজ করতো। আবার কোনো কোনো সময় বাঁশ কাটিয়ে নিয়ে এসে সেই বাঁশ সাপ্লায়ার ছিল, সাপ্লাই করতো, বিভিন্ন রকম কাজ করতো। তো অ্যাকচুয়ালি আমরা যে ছোটবেলাতে পড়েছি না, ওই যে শরৎচন্দ্র, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, আমার তখন মনে হতো এই ছেলেটার সাথে না অনেকটা ওই সেই ইন্দ্রনাথের মতন লাগতো। আর ইন্দ্রনাথের ছায়াটা পেতাম, কারণ ওরকম মানে ভয় ডরহীন একটা ছেলে রাত বেরাতে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, হাতে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াতো। ইন্দ্রনাথের হাতে বাঁশি থাকতো, ওর হাতে একটা লাঠি থাকতো, তাই এরকম ঘুরে ঘুরে বেড়াতো। সেই নারায়ণ আমার কাছে বলতে গেলে সেই সময় জঙ্গল প্রেমের ও আমার গুরু আর কি। মানে ওকে দেখেই আমি জঙ্গল প্রেম শিখেছি। ও হাতি চালাতে পারতো, আমি ওর কাছ থেকে হাতি চালানো শিখেছিলাম। আর হাতি কি করে, হাতির মাহুতের কাজ কি করে করতে হয়, আমি ওখান থেকে শিখেছিলাম। এবং জঙ্গলে ঘুরে বেড়াতাম হাতিতে করে, বিভিন্ন জায়গাতে হাতিরা চলে যেত জঙ্গলের মধ্যে বাঁশ আনতে, বা জঙ্গল থেকে কাঠ ওই সুর দিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসতো জঙ্গল থেকে। বা কোনো সময় মানে শেকলে বাঁধা থাকতো, সেই শেকলটা টানতে টানতে নিয়ে আসতো, নিয়ে এসে জংশন এই স্টেশনের কাছাকাছি রাখতো, তেলেম স্টেশনের কাছাকাছি ইয়ার্ডে থাকতো। মানে ওখানে ওই রেলের ওয়াগান আসতো, ওইকে বলতো বিএফআর, মানে তখন বলতো বিএফআর, তখন তো মিটার গেজ লাইন, সেই তাতে করে হাতিতে করে সেই কাঠ ওঠানো হতো, লোডিং হতো। হাতি এসে ওই সুর দিয়ে গুতিয়ে গুতিয়ে আর দাঁত দিয়ে ঠেলে ওই গাড়িতে উঠাতো। দুটো কাঠের পার্লিং থাকতো, কাঠের এরকম ইয়ে থাকতো, তার মধ্যে কাঠটাকে রেখে গড়িয়ে গড়িয়ে উপরে ফেলতো। সব চোখের সামনে এখনো ভাসে, অনেক দিনের কথা, সে প্রায় 50 বছর আগের কথা, কিন্তু এখনো চোখের সামনে পরিষ্কার ভাসে। তারপরে ওইখানে থাকতে থাকতে আমি আমার বাড়ির সামনে কোয়ার্টারটা, যেখানে কোয়ার্টারের সামনে, ওখানকার একজন মহাজন ছিল। সে ওই যে গ্রামে, তার কাজ হচ্ছে সে গ্রামগঞ্জ থেকে সর্ষে, গুড়, তারপরে বিভিন্ন ধান চাল এগুলো নিয়ে আসতো, ধান টান খুঁজে নিয়ে আসতো। অনেকে ওই ইয়ে বানাতো, ডাল টাল চাষ করতো, সেগুলো নিয়ে আসতো সেইগুলো কিনে কিনে নিয়ে আসতো। তার জন্য একটা ঘোড়া ছিল, ঘোড়ায় করে নিয়ে আসতো, ঘোড়া থাকতো, সেই ঘোড়াটা সাদা রঙের একটা ছোট্ট ঘোড়া, টাট্টু ঘোড়ার মতো দেখতে, খুব ভালো লাগতো। সেই সাদা রঙের ঘোড়াটা সারাদিন ওই কাজ টাজ করে আসলে পরে আমাদের কোয়ার্টারের সামনে বেঁধে রাখতো। আর ওই যখন কাজ সকালবেলা ঘুরে আসলো 10টার সময় হয়তো বেঁধে রাখলো, তারপর আবার বিকেলবেলা নিয়ে যাবে। ওইটুকু সময় ওই ঘোড়াটাকে আমি দড়িটাকে খুলে আমি ঘোড়ার পিঠে করে ঘুরে বেড়াতাম। তখন তো লাগাম টাগাম ছিল না, কিন্তু ওই ঘোড়াতে উঠে যাওয়াটা এটা আমাদের কাছে একটা ওই আস্তে আস্তে একটা অভ্যেস হয়ে গেল। ঘোড়া চড়তে আমি তখন শিখে গেলাম কিভাবে ঘোড়া দৌড়াচ্ছি, ওই লাগাম ছাড়া ঘোড়ার মাথার চুল ধরে, আর ওই দড়িটা দিয়ে মুখের মধ্যে থেকে লাগামের মতো বানিয়ে নিতাম কোনো রকমে। ওই নাড়ানি আমাকে সাহায্য করতো এইভাবে করে টোরে। একটা কাঠের বড় বড় যে ইয়ে থাকতো, কাঠের যে এক একটা লগ থাকতো, সেই লগের কাছে নিয়ে যেতাম ঘোড়াটার কাছে, লগের উপর উঠতাম, আবার ঘোড়া পিঠে বসতাম উঠে। এবার ঘোড়ার থেকে পড়ে গিয়ে আমার একবার হাতও ভেঙে যায় ওখানে, সেটা একটা গল্প আছে। আমি আসার দিন ঘোড়া থেকে পড়ে হাত ভাঙে। নানা রকমের কথা, নানা রকমের ঘটনা। আর ওখানে আদিবাসীদের মধ্যে, আদিবাসী ছেলেদের সাথে আমাদের একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কয়েকটা ছেলে তো এসে আমার সাথে খুব যোগাযোগ করতো। আদিবাসী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, ওখানকারই একজন গ্রাম প্রধান যে, তার মেয়ে ছিল। নামটা তো ইয়াত্তার রিঙ্গু নাম ছিল, ইয়াত্তার রিঙ্গু, রিঙ্গু জাতি মানে ওদের টাইটেলটা। মেয়েটার নাম ছিল ইয়াত্তার, মনে আছে। সেই মেয়েটা দুঃসাহসিক টাইপের মেয়েটা ছিল, দেখতে দেখতে ওই আদিবাসী দেখতে হলেও খুব দেখতে ওখানকার সুন্দর মেয়েরা থাকে, কিন্তু দেখতে সুন্দর ছিল। এই জন্য অনেক মানুষের কিন্তু জীবনহানি হয়েছে, অঙ্গহানি হয়েছে, ওদের সাথে পেছনে লাগতে গিয়ে এরকম হয়েছে ঘটনা। ওরা কিন্তু একরোখা, ভালোবাসতে জানে, কিন্তু তারপরে যদি অন্যরকম হয় তাহলে সেটা নিয়ে ওরা অ্যাকশন নিয়ে নিত। সেরকম একটা মেয়ে স্টেশন প্ল্যাটফর্মে আসা যাওয়া করতো। একদিন আমি শুনছি
আমার সাথে কথা বলতো, এই সেই বাচ্চু বাচ্চু করে ডাকতো, বাচ্চু তো বলতে পারতো না, বাচ্চু বাচ্চু করতো। মেয়েটা হয়তো আমাদের থেকে ছোট ছিল, কিন্তু ছোট মানে 1-2 বছর 3 বছরের সাথে ছোট হবে। আসতো। ওর বাবা হচ্ছে ওখানে গ্রামবাবু, মানে গ্রামের মোড়ল। একদিন বাবা এসে আমার মাকে বলছে, আমি শুনছি, এবং রীতিমতো বাবা একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। মাকে এসে বলছে যে এরকম ওই পতে গ্রামের মেয়েটা এসে কি যেন বলেছে বাবাকে, আমি জানি না কি বলেছে। পরে শুনলাম ও এসে আমার বাবাকে বলেছে যে মাস্টার, তোর ছেলেটাকে আমি বিয়ে করব। মানে এটা একটা কোনো প্রপোজাল দেওয়া, মানে মেয়েটা এসে বাবাকে রীতিমতন বলছে যে আমাকে বিয়ে করবো, কি লাগবে তোর বল, তার জন্য আমি বিয়ে করবো, তোর বিয়ে দে আমাকে তোর ছেলেটাকে তুই। অথচ আমাকে কিন্তু কিছু বলেনি, আমি আমি কিন্তু জানি না, বাবাকে বলেছে। বাবা তো ভয় পেয়েছেন, কারণ ওদের বিরুদ্ধে কিছু বললে পরে ওরা তো খুব মানে ইয়ে ছিলেন। যদিও পরবর্তীতে সেটা আর হয়নি, বা আমিও সেটা মনে মানে অতটা বুঝতে পারিনি, তখন তো ওরকম বয়সও ছিল না। আমি তো একটু ঘুরে ঘুরে বেড়ানো টাইপের লোক, কিন্তু কথা বলতো, এসে গল্প করতো। তা বাবা বলছে ঠিক আছে তোমার বাবাকে পাঠিয়ে দিও, তারপরে দেখা যাবে। তারপর আর ব্যাপারটা এগোয় নিয়ে যেত, কেন এগোয় নিয়ে আমি জানি না। তো এরকম ধরনের ওরা দুঃসাহসী ছিল, এবং সাহসী ছিল, সৎ ছিল, ভীষণ ভালো ছিল। আমি বিভিন্ন সময় ওদের গ্রামে যেতাম, ওদের সাথে ওরা নিয়ে যেত, ওদের ছেলেমেয়েরা নিয়ে যেত, ওদের বিভিন্ন পুজো অনুষ্ঠান, মপিং পুজো বলে একটা পুজো হতো ওদের, মপিং পুজো, মানে ওরা বলতো মপিং পুজো, মনে হচ্ছে এখন আমার স্মৃতিতে যতটুকু আসে তাতেই বলছি আমি, হয়তো ভুল বলতে পারি, ভুল হতে পারে। সেই পুজোটা মানে রাত্রিবেলাতে গেলাম সেখানে, আগুন ধারালো, মাঝখানে আগুন, চারপাশে মানে লোকজন বসে, একজনের হাত ধরে একজন হাত ধরে নাচছে বিভিন্ন রকমের নাচ, ওই আদিবাসী নাচ রাত্রিবেলায়। ওর মধ্যে আমিও ঢুকে গেলাম, আমিও নাচলাম কিছুক্ষণ। এরকম জীবনটা ছিল ওখানে। নানা রকমের অভিজ্ঞতা, রক্সি, ওই যে নেপালিরা রক্সি বানায়, একটা নেপালিরা গুড় দিয়ে রক্সি বানাতো, ওই যে মদের মতন সাদা রঙের একটা রক্সি বানাতো লোকাল, সেইটা ওখানে বানাতো টিনের, বড় বড় টিনের মধ্যে করে ওই ওষুধপত্র দিয়ে টিয়ে বানাতো, রক্সি জলের মতন হতো। সেটাও খেয়েছি ওখানে গিয়ে। তারপর ওদের একটা খাবার ছিল আপং, বলতো আপং, মানে ভাত পচিয়ে না কি করে যেন ওষুধপত্র কি করে করতো জানি না, নেশা করতো আপং, মানে হাড়িয়া টাইপের। ওটাও খেয়েছি ওখানে, খেয়ে টেয়ে সে সাংঘাতিক অবস্থা, কিন্তু কোনোটাই আমার দীর্ঘস্থায়ী হয়নি। কারণ ওই আর কি, তারপরে তো চলে আসি। কিন্তু তেলে মেয়ের স্মৃতি আমার কাছে কিন্তু সারা জীবন। সাইকেলটা তো ডিলে পরিষ্কারটা সম্পূর্ণ বলতে হবে। একবার ওই মানে আমার ঘটনা একটা মনে পড়ে, আমাদের হায়ার সেকেন্ডারি তখন হতো, 11 ক্লাসের পরে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পরে আমাদের একটা মানে ইচ্ছে হলো, আগের থেকেই প্ল্যানটা ছিল, আগের থেকে একটা মনের বাসনা ছিল যে আমরা সাইকেল ট্যুর করবো, মানে সাইকেল নিয়ে একটু বাইরে ঘুরবো, বিদেশ ভ্রমণ করবো, বিদেশ বলতে ভারতবর্ষের মধ্যেই অন্যান্য রাজ্যগুলো জায়গায় ঘুরবো, বিভিন্ন জায়গায় ঘুরবো, একটা ইচ্ছে ছিল। তার জন্য আমরা ভেবেছিলাম যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে আমাদের 3 মাস ছুটি থাকে, তখন আমরা সাইকেল নিয়ে বেরোবো। তার জন্য আগের থেকে একটা পরিকল্পনা ছিল, একটা প্রিপারেশন দীর্ঘদিন ধরে চলছিল। তো আমরা বন্ধু বান্ধব বলতে আমার একদম ছোটবেলার বন্ধু হচ্ছে সুদীপ। সুদীপ দাম ছিল, আমার একেবারে ভীষণ বিচ্ছু টাইপের ছেলে ছিল, কিন্তু আমাদের মধ্যে একবারে সাংঘাতিক মিল ছিল দুজনে, আমরা একেবারে হরিহর আত্মা যাকে বলে, সেই সুদীপ আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে আমরা সাইকেল নিয়ে ঘুরবো। তখন আমার সাথে আরো কয়েকজন বন্ধু ছিল, অচিন্ত আইচ ছিল আমার আর এক বন্ধু, অচিন্ত আইচ, তমাল দেরা এখন বিছানায় শয্যাশায়ী বলতে গেলে, এখন মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ও, তমাল দেরায় বাচ্চু বলে ডাকতাম, আর আমার নামও বাচ্চু ছিল। তা সেই আমরা 4 জনে মিলে ঠিক করলাম সাইকেল নিয়ে যাব। কোথায় যাবো, অল ইন্ডিয়া সাইকেল ট্যুর করবো, অল ইন্ডিয়া সাইকেল ট্যুর বলে একটা বাসনা হলো। তো প্ল্যান করলাম যাব, তার জন্য আগে প্র্যাকটিস করতে হবে। তো আমাদের ইন্সপায়ার করেছিল আমার জামাইবাবু ছিলেন, দুলালদা, মানে আমার দুলালদা বলে ডাকতাম জামাইবাবু, উনি একবার সাইকেল নিয়ে দিল্লি গিয়েছিলেন শুনেছি। তো সেই হিসাবে আমরা সাইকেল ট্যুর করার একটা বাসনা, ইচ্ছে আমরা করলাম। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে আমরা সাইকেল নিয়ে বেরোবো, তার জন্য আগের থেকে আমরা বিভিন্ন জায়গায়, কোনোদিন আলিপুরদুয়ার থেকে জয়ন্তী চলে যেতাম সাইকেলে, কোনোদিন কুচবিহার হয়ে দিনাটা চলে যেতাম, কোনোদিন শামুকতলা হয়ে একদম কুমারগ্রাম চলে যেতাম সাইকেল নিয়ে। এই চারিদিকে সাইকেল নিয়ে খালি ঘুরতাম, এই ঘুরতে ঘুরতে আমরা সাইকেল প্র্যাকটিস করতাম আর কি। তারপর সেই দিনটা আসলো যেদিনকার আমাদের সাইকেল ট্যুর করবো, তার জন্য তার আগের থেকে যেগুলো করার প্রিপারেশন সেগুলো করেছিলাম। আমাদের স্কুল সার্টিফিকেট থেকে আরম্ভ করে মেডিকেল চেক আপ করে, মেডিকেল সার্টিফিকেট, সরকারি যে সমস্ত থানা বলো, এসডি অফিস থেকে একটা পারমিশন নেওয়া যে আমরা যাচ্ছি, আমাদের তার পরিচিতি লাগবে, আমরা কেন যাচ্ছি। তখনকার দিনে তো লোকজন এতটা অবিশ্বাস করতো না, সবাই সবাইকে বিশ্বাস করতো, তবুও একটা আমার পরিচিতি, আমি কোথাকার লোক, এই সমস্ত করে যাওয়ার আগে একটা ছবি টবি তুললো। ওই লোক এসে, কাগজের লোক এসে, তখন যুগান্তর কাগজ চলতো, যুগান্তর কাগজের খুব মানে পপুলার কাগজ ছিল, মানুষ এসে আমাদের ছবি টবি তুললো। এই ঠিক আমরা সকালবেলা থেকে আমরা রওনা দিলাম সাইকেল নিয়ে
আলিপুরদুয়ার থেকে কলকাতার উদ্দেশ্যে প্রথমে। এবার কলকাতার উদ্দেশ্যে তখন রওনা দিলাম, তখন আমার বয়স কত, এই 16 বছর বয়স। আমি অল্প অল্প বয়সে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম, খুব কম বয়সে, মানে যে বয়সে সবাই দেয় তার থেকে অনেক আগেই দিয়েছিলাম আমি। তো আমরা সাইকেল নিয়ে রওনা দিলাম। আমাদেরকে রওনা দেওয়ার সময় আমাদেরকে অনেকে ওইখানে, আমার জামাইবাবু থেকে আরম্ভ করে আরও পাশাপাশি যারা ছিল তারা আমাদেরকে ওই যে আমাদের যাত্রা শুরু করব সেখানে আমাদের সবাই দাঁড়িয়ে আমাদেরকে একটা ইয়ে করলো, আমাদেরকে জার্নিটাকে শুরু করানো হলো। আমাদের সাথে কয়েকজন আমাদের সাথে সাইকেল নিয়ে নিয়ে এসে আলিপুরদুয়ার থেকে আমাদের পেছন পেছন গেল ফালাকাটা অব্দি। তার মধ্যে আমার দাদাও ছিল, তাই সময় দাদা আমার সাথে গেল, গিয়ে ফালাকাটা গেল ওরা কয়েকজন, কি ওরা পরে ফালাকাটাতে ঘুরে আসলো। ফালাকাটাতে আমাদেরকে একটু দোকানে মিষ্টি মিষ্টি খাইয়ে দিল, আমরা আবার ফালাকাটা থেকে ওরা চলে আসলো, আমরা রওনা দিলাম ফালাকাটা থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে। এই সাইকেল নিয়ে যাচ্ছি প্রথম দিন আমরা জলপাইগুড়ি এসে পৌঁছালাম বিকেলবেলায়। জলপাইগুড়িতে তখন তো অত ভালো চিনি না জলপাইগুড়ি রাস্তাঘাট। এখন কিছুদিন আগে দেখলাম সেই জায়গাটা মনে পড়ে, জলপাইগুড়ি ওই কংগ্রেস পার্টি অফিস ছিল। সেই সময় কংগ্রেসের রাজত্ব ছিল, 1973 সাল 74 সালের কথা বলছি, কংগ্রেসের রাজত্ব ছিল সেই সময়। কংগ্রেসের যে দলের যে ইয়ে ছিল, নেতারা ছিল, তাদের মধ্যে একজন ছিল ইয়ে আমাদের আলিপুরদুয়ারের বিধায়ক ছিল ডিপি রায়ের ভাই বাবলুদা। তাকে আমরা, সে আমাদেরকে ওই কংগ্রেস পার্টি অফিসে রাখার ব্যবস্থা করবো। থাকলাম জলপাইগুড়িতে সেদিনকার। তারপরের দিনও মনে হয় ছিলাম, মনে নেই এখন, হয়তো ছিলাম, ভুলে গেছি। তারপরের দিন পরে এখান থেকে আবার রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ওই যখন আমরা এখান থেকে জলপাইগুড়িতে রওনা দিলাম, তখন আমরা জলপাইগুড়ি সেই বাবলুদা আমাদের একটা চিঠি করে দিল, বলে যে তুমি শিলিগুড়িতে গেলে পরে তোমরা ওই বিবেকানন্দ ক্লাব আছে ওখানে, হাকিমপাড়ায় বিবেকানন্দ ক্লাব, ওখানে মলয় চক্রবর্তী বলে একজন ছিলেন উকিল, অল্প বয়সে ওই ক্লাবটা উনি চালাতেন, সেই ক্লাবে আমাদেরকে ব্যবস্থা করে দেবে থাকার। তা যথারীতি ক্লাবে গিয়ে পৌঁছালাম। মনে আছে কি ক্লাবটা একতলা ক্লাব, সেখানে গিয়ে আমরা আমাদেরকে এই মলয় চক্রবর্তী বলে যিনি ছিলেন, উনি বোধহয় খুব সময় লয়ার ছিলেন, উনি আমাদেরকে ব্যবস্থা করে দিলেন, থাকা টাকার ব্যবস্থা করে দিলেন। আমরা শিলিগুড়িতে ঘুরলাম টুরলাম, থাকলাম। পরের দিন আবার শিলিগুড়ি থেকে আমরা রওনা দিলাম রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান থেকে পরের দিন রায়গঞ্জ থেকে তারপরে চলে গেলাম ওখান থেকে মালদার থেকে যাওয়ার সময় রাস্তায় আদিনাথ দেখলাম, এই বিভিন্ন রকমের অভিজ্ঞতা দেখলাম করতে করতে মালদায় গিয়ে পৌঁছালাম। মালদায় পৌঁছানোর পরে মালদাতে মালদাতে একটা রাজ হোটেল বলে একটা হোটেলে ছিলাম। সেখান থেকে চলে গেলাম রায়গঞ্জ হয়ে, না মালদা থেকে পার হয়েছে ফারাক্কা পার হলাম। খুব আনন্দ ছিল সেই কয়েকদিন, 4-5 দিন পার হয়ে গেছে, তখন ভীষণ আনন্দে আমরা যাচ্ছি। ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে সাইকেল চালিয়ে যাবো, এটা একটা বিরাট ব্যাপার। তখন তার কিছুদিন আগেই ফারাক্কা ব্যারেজটা মানে শুরু হয়েছে, উপর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে, সাইকেল দিয়ে পার হলাম, খুব আনন্দ। পার হওয়ার পরে ওপারে যে জায়গাটা ছিল মুর্শিদাবাদ জেলার বেনিয়াগ্রাম বলে একটা জায়গা ছিল, বেনিয়াগ্রাম, খুব আম বাগান ছিল। আর এখন যেমন ন্যাশনাল হাইরোড সোজা ছিল, তখন ওই আম বাগানের মাঝখান থেকে জিগজাগ রাস্তা ছিল, একদম বেঁকা তেরা রাস্তা ছিল, সর্পির বা সাপের মতন রাস্তা। সেই রাস্তা দিয়ে যাচ্ছি খুব আনন্দ করতে করতে। কয়েকজন লোক আমাদের ডাকার পরে বললো, একটা জায়গাতে দোকানের সামনে ডাকার পরে বললো, তোমরা কি আলিপুরদুয়ার থেকে রওনা দিয়েছো? আমি বলছি কি করে জানলো ওরা, আমাদের তো জানার কথা না, তখন তো আর এই সমস্ত ছিল না। বললো তোমাদের খবরের কাগজে ছবি বেরিয়েছে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, তাই নাকি? কিন্তু কোনোদিন খবরের কাগজের ছবি, আর খবরের কাগজটাই তখন আজকে খবর করলে পরে 4-5 দিন পরে খবরটা হতো। তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি ওই যুগান্তর কাগজে আমাদের একটা বড় ছবি বেরিয়েছে, বেশ বড় সাইজের, প্রায় অনেকটা বড়, প্রায় অনেকটা সাইজের বড়, প্রায় অর্ধেক কাগজ জুড়ে একটা ছবি, আমাদের 4 জন সাইকেলে দাঁড়ানো। এবং ওই আমরা যে শুরুটা করেছিলাম, ওই স্টার্টিংয়ের সময়কার যে ছবিটা ছিল, সবাই দাঁড়ানো পেছনে আমাদেরকে সি অফ করছে, সেই রকম একটা ছবি খবরের কাগজে বেরিয়েছে। খুব আনন্দ হলো দেখে যে আমাদের নিজেদের ছবি খবরের কাগজে সাইকেল নিয়ে দাঁড়ানো ছবি উঠেছে, নিচে নাম দিয়ে একদম সমস্ত লেখা যে আমরা যাচ্ছি। তারপরে তো ওই আনন্দে আমরা যাচ্ছিলাম, কিন্তু ওইখানে গিয়ে আমাদের একটা ডাকাতের পাল্লায় পড়তে হয়েছিল। মানে ওই এলাকার লোকরা প্রচণ্ড ডাকাতি করতো আর কি, রাস্তায় রাত্রিবেলা ডাকাতি করতো, দিনের বেলায় বিড়ি বানতো, এগুলো ছিল তাদের পেশা ওই এলাকার স্থানীয় লোকদের। যাই হোক, কিছু কিছু লোক আমাদেরকে যা ছিল সর্বস্ব নিয়ে নিল। কিছু টাকা পয়সা লুকানো ছিল আমার, ওই হাফ প্যান্ট পরতাম, নিচে জুতো মোজা, কেটস মোজা, মোজার ভিতরে আমি কিছু টাকা, সামান্য টাকা ঢুকিয়ে রেখেছিলাম। অত টাকা পয়সা সেরকম ছিল না, অল্প টাকা নিয়ে বেরিয়েছিলাম। তবে ওখান থেকে ওই মন খারাপ করে, যাই হোক ভুলে যেতাম আবার কি, আগে কেউ এত বকা দিল তারপরে ভুলে যেতাম। আর কখন তো অতটা লজ্জা শরম ছিল না, না যাত্রার সাথে গিয়ে বলতাম দাদা আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেন না, বা আমাদের একটু চা খাওয়াবেন, আমাদের একটু মিষ্টি খাওয়াবেন, তো এরকম বলতাম আমরা রাস্তাঘাটে, কোনো অসুবিধা ছিল না। তখন কিন্তু মানুষও এরকম ছিল, আমাদের দেখতে ডেকে আয় এদিকে বলে বসে খাওয়াতো। ওখান থেকে চলে গেলাম মালদা হয়ে মুর্শিদাবাদ, না মালদা হয়ে চলে গেলাম রঘুনাথগঞ্জ।
মানে রঘুনাথগঞ্জ মানে জঙ্গিপুর, সেখানে একদিন স্টে করলাম। সেখানে দাদা ঠাকুরের বাড়ি আছে। দাদা ঠাকুর ছিল যে আমাদের শরৎ পণ্ডিত যাকে বলতো, তার বাড়ি ওখানে। সেখানে দেখলাম, সেখানে তার বাড়ির পাশে একটা প্রেস ছিল, ওই শরৎ প্রেস না কি প্রেস ছিল মনে আছে। সেখানে দেখলাম দেখে দেখে ওখান থেকে চলে গেলাম বহরমপুর। আর এর আগে মালদাতে যাওয়ার আগে আমরা কিন্তু আদিনা মসজিদটা দেখে গেছিলাম, রাস্তার পাশে ছিল। সেটা দেখে টেকে গিয়ে ঘুরে চলে গেলাম। তারপর যাই হোক বহরমপুরে গিয়ে পৌঁছালাম। বহরমপুরে ওরকম চিঠির পর চিঠি নিয়ে এক জায়গা থেকে রওনা দিলে আরেক জায়গায় চিঠি নিয়ে যেতাম কারোর কাছ থেকে, যে সেই চিঠি ধরে তাকে গিয়ে একটা পরিচয় দেওয়া, তার একটা ব্যবস্থা করা। এই করে সে বহরমপুরে গিয়ে থাকলাম একটা হোটেলে, সঞ্জীবনী হোটেল নাকি সঞ্জীব হোটেল কি মনে নেই, একটা হোটেলে ছিলাম। সেই থানার ওসি অবশ্য করে দিয়েছিল আমাদের ব্যবস্থাটা। বহরমপুর থেকে পরের দিন চলে গেলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর রাজবাড়ি দেখলাম, কৃষ্ণনগরে সব ঘুরলাম টুরলাম, কৃষ্ণনগরে চলে গেলাম। মানে পরের দিন রওনা দিয়ে কৃষ্ণনগরতে সোজা কলকাতার উদ্দেশ্যে। কলকাতা গিয়ে পৌঁছালাম। কলকাতা পৌঁছালাম বলতে বিরাটিতে আমাদের বাড়ি, দেশের বাড়ি, সেই বাড়িতে প্রথমে ঢুকলাম। পরের দিন বিরাটি থেকে বাগবাজারে মামার বাড়ি, সেখানে গেলাম। তারপরে অনেক ঘটনা। বাগবাজার থেকে চলে গেলাম, বাগবাজারে এক মামার, ওই আমার মামার শালা, সে ওই যে থমাস বলে একটা চা কোম্পানিতে কাজ করতো, সেই কোম্পানিতে নিয়ে গেল আমাদেরকে। সেখানে আমাদেরকে নানা রকমের ইয়ে দিল, পুরস্কার দিল, টাকা পয়সা দিল, সাহায্য দিল, বা ম্যাপ দিয়েছিল, অল ইন্ডিয়া ট্যুরিস্ট ম্যাপ। এবার সেই ম্যাপ নিয়ে পরে আমরা বিহার উত্তরপ্রদেশের কোন কোন জায়গা এখনো আমার মনে নেই, কিন্তু বিহার উত্তরপ্রদেশে রওনা দিলাম কি করে, কলকাতা থেকে চলে গেলাম গঙ্গা পার হয়ে, দক্ষিণেশ্বরের পাশ দিয়ে গঙ্গা পার হয়ে বালি ব্রিজ পার করে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরলাম। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে সেই রাস্তা দিয়ে চলে গেলাম হচ্ছে প্রথমে বর্ধমান। বর্ধমান স্টে করলাম না, বর্ধমানে থাকলাম না। বর্ধমানে একটা মানে 108টা মন্দিরের একটা জায়গা আছে, সেইটা দেখলাম ঘুরে টুরে রাত্রে গিয়ে পৌঁছালাম একই দিনে। ওইটা আমাদের সবচেয়ে বড় মানে জার্নি ছিল সাইকেলের। মানে প্রায় 100 কত কিলোমিটার সাইকেল চালিয়েছিলাম মনে নেই। কলকাতা থেকে একেবারে বোলপুরে গিয়ে শান্তিনিকেতনে গিয়ে দাঁড়ালাম। এটা আমাদের হাইয়েস্ট ট্যুর ছিল। মানে আমাদের তখন মানে ক্লান্ত হয়ে রাত্রিবেলা গিয়ে পৌঁছালাম বোলপুরে। ওই গরমের দিন ছিল, এপ্রিল মাসে গরমের দিন। বোলপুর থানাতে আমরা ছিলাম, থানার পাশে মাটির ঘর, সেখানে মাটির মধ্যেই চাদর পেতে ঘুমালাম। বোলপুর থেকে পরের দিন সিউড়ি, সিউড়ি হয়ে চলে গেলাম ম্যাসেঞ্জোর, কানাডাডাম, কানাডাডাম হয়ে চলে গেলাম। সে তারপরে না এখন স্মৃতিতে না সবগুলো পরপর মনে পড়ে না, কেননা খাপছাড়া খাপছাড়া মনে পড়ে। যেমন বাস্কিনাথ বলে একটা জায়গায় গিয়েছিলাম, বাস্কিনাথ বলে একটা জায়গায় গিয়েছিলাম। তারপরে গেলাম হচ্ছে ভাগলপুর, মুঙ্গের, হ্যাঁ, এইগুলো হয়ে টয়ে একেবারে নওগাছিয়া, কুর্সেলা হয়ে সোজা চলে গেলাম একেবারে ওই গোরখপুর টোরখপুর, মানে ওটা কি বলবো, উত্তর বিহার হয়ে উত্তরপ্রদেশে ঢুকলাম। তারপরে গোরখপুর, রামপুর, কোনো কোনো জায়গা আমার এখনো মনে নেই। সে সমস্ত পার করে আমাদের শেষ, আমাদের জার্নিতে যদিও ইচ্ছে ছিল যে আমরা অল ইন্ডিয়া ট্যুর করব, কিন্তু দিল্লি অবধি পৌঁছানোর পরে আমাদের মোটামুটি ক্ষমতা হাওয়া সব শেষ হয়ে গেল। ভয়ও, অনেকদিন বাড়ি ছাড়া, তখন অল্প বয়স, বাড়িতে তখন তো মন খারাপ লাগতো বাড়ির জন্য, অতদিন হয়ে গেল। তারপরে কি করে আবার ওই পরে ওই রাস্তা দিয়েই একটার পরে এদিক ওদিক করতে 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 প্রায় 3 মাসের ওপরে, 3 মাস বোধ হয় 13-14 দিন আমরা সাইকেলে। শেষটা আসলাম হচ্ছে ওই বিহার কিষানগঞ্জ হয়ে ঢুকলাম, আবার পূর্ণিয়া হয়ে কিষানগঞ্জ হয়ে ঢুকলাম, ঢুকে শিলিগুড়ি, শিলিগুড়ির থেকে ফেরার পথে সেবক হয়ে আমরা বোধহয় রাত্রিবেলাতে বীরপাড়াতে হল্ট করেছিলাম, দলগা বীরপাড়া। শিলিগুড়ি থেকে বেরিয়ে বীরপাড়া হয়ে দলগা বীরপাড়াতে ছিলাম। আমার একদের আলিপুরদুয়ারে এক বন্ধু ছিল, তাদের কি চন্দ নাম, সে আর তার একটা বিস্কুট বেকারি ছিল ওখানে, সেই বিস্কুট বেকারিতে রাতে কাটালাম। কাটিয়ে পরের দিন আবার ওখান থেকে রওনা দিয়ে আলিপুরদুয়ারে এসে পৌঁছলাম। এর মাঝখানে কিছু ঘটনা আছে যেগুলো খুব ইন্টারেস্টিং ঘটনা। যেমন ম্যাসেঞ্জোরে একটা ঘটনা, সেই ঘটনাটা আমার মনে আছে যে ম্যাসেঞ্জোরে আমরা একটা জায়গাতে, একটা হোটেলে, হোটেল টোটেল কিছু নেই তখন, তা থাকবো কোথায় রাত্রিবেলা, একটা হোটেলের পাশে একটা মিষ্টির দোকান ছিল। ওই মিষ্টির দোকান ওরা ভাতও করতো। আমি জিজ্ঞাসা করলাম খাওয়া দাওয়া, ওরা যে আমাদের যে যারা কর্মচারী আছে তাদের জন্য তো খাওয়া দাওয়া হবে, তোমার রান্নাও করে দেবো। তো আমি বললাম যে আমার টাকা দিয়ে দেবো, ওই 8 আনা 4 আনা দিতে লাগতো, 12 আনা দিতে লাগতো। সেখানে খাওয়া দাওয়া করলাম, তো ব্যবস্থা করে দিল। পরে ওরা সবাই দেখি পাশে পাশের কোনো একটা জায়গাতে যাত্রাপালা হচ্ছিল, তো মালিক দোকান বন্ধ করে চলে গেল। যাত্রাপালা যারা কর্মচারীরা তারা চলে গেল যাত্রাপালায়। আর দোকান বলতে তো দোকান ওই ত্রিপাল দিয়ে বাঁশের মধ্যে লাগানো থাকতো, উপরে ঢুকাতো ঘুরিয়ে ঘুরিয়ে, পরে আবার ছেড়ে দিত নিচে। দোকান তালা মারা টালা কোনো কিছু ছিল না, মিষ্টি বড় বড় জ্বালা ছিল। তারপরে ওইখানে আমরা রাতে থাকলাম, ওরা চলে গেল, আমরা থাকলাম সেখানে।
এই মিষ্টিতে সন্দেশ রাখা, অমুক রাখা, মিষ্টি, বিভিন্ন মিষ্টি রাখা। রাত্রিবেলা খিদে পেয়ে যেত, খুব খিদে পেত, চুরি করে খাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু সন্দেশ খেলে তো ধরা পড়বে, থাকে থাকে সাজানো আছে, বোঝা যাবে। দেখলাম রসগোল্লা বানিয়েছে, পাশে গোলাপজাম বানানো আছে বড় বড় কড়াইতে। তো ওগুলো গোলাপজামটা নিলে পরে, একটা গোলাপজাম নিলে পরে টুক করে ওই জায়গাটা এসে আর একটা গোলাপজাম এসে হাজির হয়ে যায়। তাহলে ওই গর্তগুলো বোঝা যাবে না, ওখান থেকে যদি আমি 5টা 10টা খেয়েও ফেলি তো টের পাওয়া যেত না। সেই জন্য ওগুলো ভরপেট খেলাম। দই খেলাম, খেয়ে সেই দই হাঁড়ি দিয়ে সকালবেলা গিয়ে প্রাতঃকৃত্য সম্পন্ন করলাম ওই দই হাঁড়িতে জল নিয়ে। এগুলো সব ছোটবেলার স্মৃতি, এগুলো ছেলে মানুষই মনে আছে। পরে ওখান থেকে চলে গেলাম আর একটা জায়গা থেকে, রাস্তা একটা ভীষণ সাইক্লোনে পড়েছিলাম, ঝড়ে পড়েছিলাম, মানে মরণপণ অবস্থা হয়েছিল সেই সময়, সেই ঝড়ে। এই ঝড় টড় উঠিয়ে বিভিন্ন রকমের মানে ঝড়ের কথাটা আমার খুব মনে পড়ে। ঝড়ে পড়ে যাওয়ার পরে আমার জীবনহানি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কোনোভাবে বেঁচে গেলাম, সেটা আর একদিন গল্প বলা যাবে, সে অনেক বড় গল্প। তারপরে এই করতে করতে এটা আমার সাইকেল ট্যুরটা হচ্ছিল আমাদের কাছে জীবনের একটা বিরাট অঙ্গ। এবং তখনকার দিনে ছেলেরা সাইকেল নিয়ে এত দূর যাবে ভাবতে পারতো না, বাড়ির লোকেরাও চিন্তা করতে পারতো না কি করে ছাড়বে। আমার মা ছিলেন খুব ডাইনামিক এবং সাহসী, সাথে সাথে খুব ন্যায়পরায়ণ ছিলেন, যার জন্য মা খুব আমাকে ছাড়তে পেরেছিলেন, মা আমাকে ছেড়েছিলেন। আর জানতো যে আমি ঠিক মতো ঘুরে আসবো, যেভাবে হোক আসবো। ডান পিঠে ছিলাম একটু আর কি, সেই জন্য হয়তো ঠিক ঘুরে টুরে চলে এসেছিলাম। গায়ের রং কালো হয়ে গেল, মানে একদম। আগে তো আমাকে সবাই ছোটবেলাতেই স্কুলে গেলে পরে ইঁদুরে বাচ্চা বলতো, খেপাতে, এত গায়ের রং সাদা ছিল। ওইটা এসে আমার একটা ভদ্রলোকের রং আসলো গায়ে, একটা বেশ তামাটে রংটা আসলো। এটা একটা আমার কাছে একটা ভালো। সাইকেল নিয়ে আসলাম, ঘুরলাম বিভিন্ন রকমের। যখনই একা একা বসে থাকি বা পুরনো নথিপত্র দেখি, বিভিন্ন যে জায়গাতে, থানাতে গিয়েছি, সরকারি স্কুলে গেছি বা বেসরকারি স্কুল, সরকারি অফিস, সব জায়গাতে ওরা আমাদেরকে সার্টিফিকেট দিত, দেখা করতো, কেউ কেউ বিভিন্ন রকম ডোনেশন দিত। আর একটা স্মৃতি ছোট্ট করে বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে একটা শহর, আমার এখন শহরটার নাম মনে নেই, সেখানে একজন একটা স্কুলে, মেয়েদের একটা স্কুল ছিল, সেই স্কুলের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, ওই স্কুলের একজন হেডমিস্ট্রেস আমাকে ডাকে, আমাদেরকে ডেকে নেয়, ডেকে নিয়ে বলে তোমরা আসো, স্কুলে আসো। তো স্কুলে গেলাম, তো ভদ্রমহিলা আমাদেরকে বিভিন্ন রকম জিনিসপত্র, খাবার দাবার, এটা ওটা নিয়ে এসে খাওয়ালো, ওটা হলো। এইবার আমাকে ওই ভদ্রমহিলা বললো তুমি বাড়িতে চলো, আর সবাইকে বললো তোমরা যেখানে আছো সেখানে যাও, আমাদের 4 জন, বাকি 3 জন। খালি ভদ্রমহিলা আমাকে সাথে করে নিয়ে গেলেন তার বাড়িতে। তার বাড়িতে যখন নিয়ে গেলেন, আমি তো বুঝতে পারলাম না কেন, উনি তো বেশ রাজভারী বছর, তখন তার বয়স হবে কত, 35-36 বছর বা 40 বছর বয়স হবে ওনার, ভারী কি মহিলা। আর আমার তখন ছোট, 16-17 বছরের বিয়ে। আমাকে ধরে নিয়ে গেল, চলো চলো বলে। আমি না করতে পারলাম না, তার সাথে গেলাম। যাওয়ার পরে দেখি তার বাড়িতে তারা অন্যরকম হাব ভাব, আমাকে বলছে তুমি তো, তোমার মা তো তোমাকে ছাড়তে পারে না, তুমি তো নিশ্চয়ই বাড়িতে পালিয়ে এসছো, তোমাকে তো ছাড়বো না আমরা তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আমি তো অবাক হয়ে গেলাম, এই কি কাণ্ড। তবে তো সে কিছুতেই ছাড়বে না। সে তো, তার বর এসে, তার যে হাজবেন্ড, সে বাঙালি ভদ্রমহিলার নাম ছিল পার্বতী মুখার্জি, আমার মনে আছে। উনি আমাকে এমনভাবে উনি আটকে ধরলেন যে আমাকে আর ছাড়বেই না। আমার তো কান্নাকাটি এসে গেল যে আমি কি করবো। ওনার হাজবেন্ড ওনাকে বোঝাচ্ছে, দেখো ও সাইকেল নিয়ে এসে, ওখানে সার্টিফিকেট আছে, ওকে ছেড়ে দাও। ভদ্রমহিলা কিছুতেই ছাড়বে না। তারপরে তো সে অনেক জোরজার করার পরে সে আমাকে বিভিন্ন রকমের উপহার, জিনিসপত্র কিনে দেওয়া, সাইকেলের জন্য, সাইকেলের টায়ার টিউব, তারপরে এত বড় একটা প্যাকেটে গ্লুকোজ, কিশমিশ, তারপরে কাজু বাদাম, অনেক পরিমাণে কিনে দিল, কেজি খানিক কিনে দিল আমাদেরকে। একটা গেঞ্জি দিয়েছিল, আমার মনে হয় সাদা রঙের গেঞ্জি দিয়েছিল। ওই মহিলা না, পরে আমাকে ভদ্রলোক বললো, আসলে শুনলাম উনি বললেন যে দেখো উনি তোমাকে দেখে একটু অন্যরকম হয়েছিলেন, ওনার একটা, মানে ওদের একটা ছেলে ছিল, ছেলেটা মারা গেছিল, হয়তো আমার বয়সী হবে, হয়তো সেইটার জন্য উনি নিজের সন্তানের মতন ভেবে হয়তো আমাকে আটকাচ্ছিলেন। সেটা এখনো সেই মনে মনে আছে ঘটনাটা। কিন্তু পরে কোনো রকমে ছুটে এসেছিলাম, কান্নাকাটি করে টোরে পালিয়ে এসেছিলাম। কিন্তু এখন মনে পড়ি যে, মনে হয় যে উনি কেন আমাকে আটকেছিলেন, সে কি যে মানে স্মৃতি, কি যে আনন্দ লাগে সেই সময়কার, উনি এত মায়া ভরা ইয়েতে আমাকে বসিয়েছিলেন, খাইয়েছিলেন। এই আছে অনেক ঘটনা, ছোট ছোট ঘটনা। আজকে এখানে শেষ করছি।